পারে, এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, মানে অর্থাৎ মানে কার্বোহাইড্রেটের কোনো রেস্ট্রিকশন থাকবে না। 2 নম্বর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ড্রাগস এফেক্টিং দ্য ব্লাড গ্লুকোজ। একটু আগে দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সেকেন্ডারি ডায়াবেটিকের মধ্যে একটা কজ ছিল কিন্তু তোমার ড্রাগ অ্যাবিউজ, অর্থাৎ দেয়ার আর সার্টেন ড্রাগস হুইচ ক্যান ইন্টারফেয়ার উইথ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে এমন কোনো ওষুধ সে পাবে না। 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ এনি ইনফেকশন ইফ প্রেজেন্ট। দেখা গেছে যে যদি কোনো বডিতে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন চলতে থাকে তখন কিন্তু আমাদের বডিতে স্টেরয়েড বা কর্টিজলের একটা সার্জ চলে আসে। হ্যাঁ, তখন দেখা গেছে আমাদের ব্লাড সুগারটা হাই থাকতে পারে, নরমালি যদিও হাই থাকবে না। তো এখন ওই আগে আমরা হচ্ছে পেশেন্টের কোনো জ্বর বা কোনো অ্যাকিউট স্টেজে আমরা টেস্টটা করব না। আর ওভারনাইট ফাস্টিং প্রায়র দ্য টেস্ট, মানে আমরা রোগীকে বলবো আপনি রাত্রে বেলা খাবার পরে সকাল পর্যন্ত কিছু খাবেন না, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং থাকবেন। এবং অবশ্যই এই পেশেন্টকে স্মোকিং বা অন্য কোনো নেশা জাতীয় মানে অ্যাডিকটিভ কোনো ড্রাগ বা কোনো কিছু সে গ্রহণ করতে পারবে না। আর একটা হচ্ছে যে অনেক বুদ্ধিমান পেশেন্ট আছে, দেখা গেল সে মানে খুব এক্সারসাইজ করে আসলো, একদম 5-7 দিন খুব এক্সারসাইজ জিম করে আসলো ব্লাড টেস্ট করার জন্য, এটাও চলবে না। হ্যাঁ, অর্থাৎ তাহলে হচ্ছে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট, তারপর হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দ্য ড্রাগ দ্যাট এফেক্ট দ্য ব্লাড গ্লুকোজ, ট্রিটমেন্ট অফ এনি ইনফেকশন এন্ড ওভারনাইট ফাস্টিং। হ্যাঁ, তারপরে প্রসিডিউর অফ অডিট, এটা আমি এখন আর বলবো না, এটা আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এবার আসলে হচ্ছে আমার হচ্ছে এই এখানে একটা বক্স দেওয়া আছে বুঝছো, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 2 আওয়ার্স আফটার ওজিডিটি না বলে আমি বলবো 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ, আর হচ্ছে ডায়াগনোসিস। এখন দেখো প্রথমে লেখা আছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, যদি লেস দেন 6.1 অর্থাৎ 6 পর্যন্ত হচ্ছে নরমাল, কোন কোন বইতে 5.6 পর্যন্ত নরমাল, এটি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে বলা হচ্ছে 5.6 পর্যন্ত নরমাল। তোমরা 6 পর্যন্ত বলতে পারো, কোনো আপত্তি নাই, 6 পর্যন্ত হচ্ছে নরমাল। তাহলে যদি তোমার 6.1 এর লেস দেন হয় মানে তো 6, আর তুমি 6.1 বললেও কোনো সমস্যা নাই। 6.1 এর চেয়ে যদি কম থাকে আর 2 আওয়ার্স আফটার 75 গ্রাম ইনজেকশন অফ গ্লুকোজ যদি 7.8 এর চেয়ে কম থাকে, তাহলে দেখো আমার ইন্টারপ্রিটেশন কি, ডায়াগনোসিস হচ্ছে নরমাল। হ্যাঁ, আচ্ছা আবার দেখো একটু আগে যে কথাটা বলেছি, ফাস্টিং যদি মোর দেন ইকুয়াল টু 7 হয় এবং গ্লুকোজ ইনজেকশনের 2 আওয়ার্স আফটার পরে যদি তোমার মোর দেন ইকুয়াল টু 11.1 হয়, তাহলে আমি পেশেন্টকে বলে দিব আপনি ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা বিষয় আসো, দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের 7.8 আর হচ্ছে 11.1, হ্যাঁ, এই দুইটার মাঝখানে কিন্তু দেখো একটা একটা অংশ মানে 7.8 আর 11.1, এটার মাঝখানে যদি অংশটা হয় তাহলে আমরা তাকে কি বলবো? হ্যাঁ, অথবা এই যে আমরা বললাম যে মোর দেন ইকুয়াল হচ্ছে 7 হতে হবে ডায়াবেটিক হতে হলে, আবার বলছি যে ফাস্টিং নরমাল হচ্ছে 6, তাহলে 6 থেকে যে 7 এই অংশটাকে আমরা তাহলে কি বলবো, তাই না? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা এখন দেখো এই অংশটাকে আমরা বলবো হচ্ছে প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনি এখন নরমালও না, আপনি মানে সুস্থও না, আবার হচ্ছে পুরোপুরি ডায়াবেটিকও না, এই অংশটাকে বলা হয় প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক আবার হচ্ছে দুই রকম, প্রি ডায়াবেটিক দুই রকম, এটাকে বলা হচ্ছে আইএফজি বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর আইজিটি অর্থাৎ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, অর্থাৎ আমি যদি কোনো পেশেন্ট মানুষটাকে গ্লুকোজ লোড দেওয়ার পরে তার বডির যেই গ্লুকোজ হোমিওস্ট্যাসিস সিস্টেম সে সেই গ্লুকোজটাকে টলারেট করতে পারছে না, এটাকে বলা হচ্ছে আইজিটি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এখন দেখো আমি একটা পেশেন্ট আসার পরে আমি ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ ডিউরিং ওজিডিটি আমি তার ফার্স্ট ব্লাড স্যাম্পল যেটা নিলাম সেটা আসলো 6.3, এজ ফর এক্সাম্পল 6.3 আসলো, তখন আমি তাকে কি বলবো, কারণ সে তো 6 এর চেয়ে বেশি আবার 7 এর চেয়ে কম, তাহলে 6.3 হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ মানে হচ্ছে তার ফাস্টিং গ্লুকোজটা ইম্পেয়ার্ড আছে, সেটা নরমাল নাই। আচ্ছা আবার দেখো গ্লুকোজ লোড দেওয়ার পর অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে তার ব্লাড সুগার আসলো হচ্ছে 8.5 মনে করো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার 7.8 আপ টু 7.8 মানে এটা ছিল নরমাল, আর মোর দেন 7.8 11.1 ছিল হচ্ছে তোমার ডায়াবেটিক। তাহলে এটার মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে তোমার আমি বললাম 8.5, এটা হচ্ছে তোমার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি তার পাশে একটা আমার পাশের পেজটাতে দেখো প্রি ডায়াবেটিক আলাদা করে দেওয়া আছে। ইট ইজ দ্য ইন্টারমিডিয়ারি মেটাবলিক স্টেজ অফ গ্লুকোজ বিটুইন দ্য নরমাল হোমিওস্ট্যাসিস এন্ড ডায়াবেটিক মেলিটাস। হ্যাঁ, এটা কি রকম ইম্পেয়ার্ড ফাস্টিং এন্ড আইজিটি। ল্যাবরেটরি হচ্ছে ডব্লিউএইচও, যেটা আমি অলরেডি বলে ফেলছি বক্সটার মধ্যে 6.1 আর হচ্ছে 6.9,
আইএফজি আইজিটি বলে ফেলেছি। এখন দেখো এটা হচ্ছে পরীক্ষায় ধরবে কি এই যে প্রি ডায়াবেটিক, এটার ইম্পর্টেন্স কি, বা প্রি ডায়াবেটিক জানতে পারলে আমাদের কি সুবিধা। সুবিধা হচ্ছে যেমন ধরো তুমি একটা মানুষ এখন ছাদের কার্নিশ দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি যদি মানুষটাকে তখনই দেখে ফেলতে পারো, তখন তুমি কিছু একটা ব্যবস্থা নেবে, হয় তুমি নিজে একটা নেট ধরবা, আর না হলে তুমি তাকে জোরে ডাক দিবা, অথবা তুমি নিজে গিয়ে তাকে ঝাঁপ দিয়ে ধরবা, তাকে বাঁচানোর চেষ্টা করবা, তাই তো। এখন কোন একটা পেশেন্ট যদি নর্মাল না প্রি ডায়াবেটিক হয়, তাহলে এই পেশেন্টটা কিন্তু আলটিমেটলি সেই লাইফস্টাইল যদি ফলো করতে থাকে, তাহলে সে ডায়াবেটিকের দিকে চলে যাবে। তাহলে আমি এই পেশেন্টটাকে আমি নেসেসারি লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট মডিফিকেশন, এক্সারসাইজ ইত্যাদি দ্বারা এই পেশেন্টটার ডায়াবেটিক এর অনসেটটাকে পিছিয়ে দিতে পারবো। অনসেট অফ ডায়াবেটিক মে বি ডিলেড বাই অ্যাডিকুয়েট লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ এন্ড ডায়েট। হ্যাঁ, তাহলে দেখো প্রি ডায়াবেটিক্স আর একটা রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিক মেলিটাস লেটার অন, এন্ড প্রি ডায়াবেটিক্স আর দ্য রিস্ক অফ ভাস্কুলার কমপ্লিকেশন। আচ্ছা, ডায়াবেটিক ভাস্কুলার কমপ্লিকেশন মানে কি? আমরা যে এই যে এত এত ডায়াবেটিক আমাদের বাবা মা বা নানা দাদা দাদি, যেই তোমাদের আত্মীয় স্বজন থাকুক, দেখবা যে তাদের কোনো না কোনো সমস্যা থাকে, মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার সমস্যাগুলো থাকে। এগুলো কিন্তু ডিউ টু এই হাই ব্লাড সুগারের জন্য। উইদিন নর্মাল রেঞ্জে যদি তোমার ব্লাড সুগার না থাকে, তাহলে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হবে, যেমন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ড্যামেজ। এগুলোর ব্লাড ভেসেলের যে ড্যামেজ গুলো, এগুলাকে বলা হচ্ছে ভাস্কুলার ড্যামেজ। আর ইট ইজ ইউজফুল কশনারি ক্লিনিক্যাল মেসেজ টু রিসাইড দ্য প্রিভেন্টিভ মেজার, যেই কথাটা আমি বললাম যে আমি লাইফস্টাইল মডিফিকেশন অথবা ডায়েটিং করে আমি এটা করতে পারবো। আচ্ছা, এটা আমার শেষ। এখন আরেকটা টপিক দেখো, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। হ্যাঁ, আচ্ছা, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এটা তোমরা আমার চেয়ে ভালো পারবা। সেটা হচ্ছে যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার মনে হয় তোমাদের ফিজিওলজি বাইজেস্টিম পড়ানো হয়ে গেছে ব্লাড ক্লাডের মধ্যে। হ্যাঁ, যে ওইখানে তোমার যে হিম থাকে আর হচ্ছে যে গ্লোবিন চেইন থাকে, তাই না? হিমের মধ্যে আয়রন থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাকে একটু কনসেপ্টটাকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন A1C টা কি? হিমোগ্লোবিন A1C হচ্ছে হিমোগ্লোবিন A1, মানে হিমোগ্লোবিনের একটা ভ্যারাইটি যেখানে তোমার হচ্ছে গ্লুকোজটা বাইন্ড থাকে। হ্যাঁ, দেখো, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন ইজ প্রোডিউসড বাই দি নন এনজাইমেটিক কন্ডেনসেশন অফ দি গ্লুকোজ। তাহলে নন এনজাইমেটিক কন্ডেনসেশন অথবা নন এনজাইমেটিক বন্ডেজ অফ গ্লুকোজ উইথ দ্য বিটা গ্লোবুলিন চেইন ইন দ্য অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তাহলে হচ্ছে নন এনজাইমেটিক কন্ডেনসেশন অফ দ্য গ্লুকোজ অর বন্ডেজ অফ দ্য বিটা গ্লোবুলিন চেইন উইথ গ্লুকোজ। হ্যাঁ, এখন দেখো নরমালি এটা কিন্তু 4 to 6%, কোনো কোনো বইতে লেখা আছে 5.6%। আচ্ছা, এখন দেখো রেট অফ হিমোগ্লোবিন A1C ফরমেশন হচ্ছে তোমার অ্যাম্বিয়েন্ট ব্লাড সুগারের সাথে 2 মিলিমোল। হ্যাঁ, যদি ধরো হিমোগ্লোবিন, আমি ডায়াবেটিক ডায়াগনোসিস সময় বলেছিলাম যে যদি কারো হিমোগ্লোবিন A1C মোর দেন ইকুয়াল টু 6.5% হয়, তাহলে এটা একটা ডায়াবেটিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। হ্যাঁ, এখন এইটা বলছে ধরো কারো যদি হিমোগ্লোবিন A1C তোমার হচ্ছে 6.5 এর জায়গায় ধরো 7.5 হয়, তাহলে ধরে নিতে হবে তার ব্লাড সুগার অ্যাম্বিয়েন্ট মানে তো বুঝোই, মানে হচ্ছে যে তার রাফলি তার মোটামুটি সবসময় ব্লাড সুগার 2 করে বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে ইট ইজ অ্যান অ্যাকিউরেট এন্ড অবজেক্টিভ মেজারমেন্ট অফ দ্য ব্লাড সুগার অফ দ্য প্রিভিয়াস 8 to 12 উইকস। এখন দেখো 8 to 12 উইকস কেন? তোমরা জানো যে আরবিসি লাইফ স্প্যান কত? 120 ডেজ, তাই না? মানে হচ্ছে তোমার 4 মাস মানে কিন্তু 12 সপ্তাহ। এবং এটা হচ্ছে একটা প্রিভিয়াস ব্লাড সুগারের এভারেজ তোমাকে শো করে। ইট ইজ দি এভারেজ ব্লাড সুগার মেজারমেন্ট, বুঝছো? এটা হচ্ছে একটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার বা ফাস্টিং অথবা প্লাজমা, এগুলো হচ্ছে যখন তখনের, মানে যখনেরটা তখনের। আর এই টেস্টটা করলে সে গত 3 মাস কিরকম করে ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, সেটার জন্য আমরা এই হিমোগ্লোবিন A1C টা করি। হ্যাঁ, আচ্ছা, দেখো এখন আমি তোমাকে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে দেখবা এটা করার উদ্দেশ্যটা কি। দেখবা ডায়াবেটিক পেশেন্ট গুলা কিরকম, মানে একটু চালাকি করার চেষ্টা করে। সেটা কিরকম? ধরো আমি একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট কিন্তু রেগুলার ফলো আপ করতে হয়। হ্যাঁ, মানে হচ্ছে প্রতিদিন, প্রতি মাসে বা ধরো 2-3 মাস পর পর একটা রেগুলার ইন্টারভ্যালে ফলো আপ করতে হয়। তখন যখন তার ফলো আপে আসার সময় থাকে, তখন সে কি করে? তখন দেখা গেল সে অনেক ভালো করে তোমার হচ্ছে যে একদম খাওয়া দাওয়া কন্ট্রোল করে, ওষুধ ঠিক মতো নিয়ে, তারপর হচ্ছে যে একদম কন্ট্রোল করে আসলো। এসে একদম তার আগে ওই যে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট না করে সে খুব রেস্ট্রিকশন করে একদম না খাওয়া দাওয়া করে আমার চেম্বারে এসে বললো, স্যার এখন তো আমার ফলো আপে আসার কথা ছিল, আসলাম। আমি ব্লাড সুগার মেপে দেখলাম আসলে খুব সুন্দর পোস্টপ্রান্ডিয়াল বা খাওয়ার পরেরটা আছে হচ্ছে তোমার 7 আর খালি পেটে আছে 5। আসলে সে কিন্তু 3 দিন যাবত ওষুধ খায়নি, সরি, খাবার দাবার ঠিক মতো খায়নি বা কার্বোহাইড্রেট একেবারে কম খেয়েছে। কিন্তু আমি যখনই হিমোগ্লোবিন A1C করে ফেলবো, তখন কিন্তু সে প্রিভিয়াস 3 মাস কেমন ব্লাড সুগারটাকে মেনটেন করেছে বা কেমন ডায়াবেটিক নিয়ন্ত্রণ করেছে,
সেটা তুমি জানতে পারবা। তখন দেখা গেছে যে সে এখন তার এখনের যে ব্লাড সুগার সেটা যতই কম হোক না কেন, তার 3 মান্থস এর এভারেজ যেটা সেটা নর্মাল রেঞ্জের চেয়ে বেড়ে যাবে। এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন A1C মানে কারিশমা। তাহলে দেখো ওই যে আমি যে কথাটা বললাম বক্সে লেখা আছে মোর দেন ইকুয়াল টু 6.5% হলে হচ্ছে তোমার ডায়াবেটিক, 5.6%-এর চেয়ে নিচে, এটা তুমি যে কোনো টেক্সট বই তোমার বইতে যদি 5.7 থাকে বা 6 থাকে, যেটা থাকে সেটা বলবা। আর 5.6 থেকে 6.4 হচ্ছে আইজিটি। যেহেতু 6.5 মোর দেন ইকুয়াল হলেই ডায়াবেটিক হবে, তার আগ পর্যন্ত হচ্ছে তোমার আইজিটি। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমার জেস্টেশনাল ডায়াবেটিক। হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিকের ক্ষেত্রে আচ্ছা আমরা নরমালি যদি টাইপ 2 ডায়াবেটিক ডায়াগনোসিস করতে যাই তাহলে কিন্তু ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর হচ্ছে তোমার 2 আওয়ার্স আফটার ব্লাড গ্লুকোজ মানে 75 গ্রাম গ্লুকোজ করলে আমাদের হচ্ছে। কিন্তু আমরা যদি কাউকে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিক করতে যাই তাহলে তার অবশ্যই ওজিটিটি করতে হবে, অর্থাৎ তার হচ্ছে 1 আওয়ার আফটারটাও লাগবে, 2 আওয়ার আফটারটাও লাগবে। এখানে লেখা আছে যে জিডিএম ইজ ডায়াগনোস ইফ ওয়ান অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ইজ মেট। সেটা কি? মোর দেন ইকুয়াল টু 5.1 যদি ফাস্টিং হয়, এবং লেভেল গুলোও কিন্তু ভিন্ন। ওইখানে ছিল কত দেখো, মোর দেন ইকুয়াল টু 7, আর জিডিএম আমরা বলতে চাচ্ছি মোর দেন ইকুয়াল টু 5.1, অর্থাৎ 5 পর্যন্ত নরমাল। হ্যাঁ, আর হচ্ছে 1 আওয়ার আফটার পরে হচ্ছে 10, আর 2 আওয়ার আফটার পরে হচ্ছে 8, কোন কোন বইতে 8.5 আছে। হ্যাঁ, তারপরে বলবে যে জিডিএম হলে আমার কি অসুবিধা, মানে কমপ্লিকেশন কি হবে। কমপ্লিকেশন দেখো, ম্যাক্রোসোমিয়া মানে লার্জ বেবি। দেখবো ডায়াবেটিক মাদার গুলোর বাচ্চাগুলো বড় হয়, মা যদিও খুশি হয় যে বড় বাচ্চা, কিন্তু আসলে এটা সঠিক না, এটা কমপ্লিকেশন। কনজেনিটাল অ্যানোমালিজ মানে হচ্ছে তোমার জন্মগত ত্রুটি, বাচ্চা জন্মগত যে কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। ইনক্রিজ রিস্ক অফ বার্থ ট্রমা। আচ্ছা, বার্থ প্যাসেজ যেটা, হ্যাঁ তোমাদের অ্যানাটমি কি কি কার্ড হয়েছে? স্যার সবগুলো কার্ডই শেষ হয়ে গেছে। সবগুলো কার্ড শেষ হয়েছে। আচ্ছা, অ্যাবডোমেনে দেখবা তোমাদের ওখানে যে পেলভিক ব্রিম ছিল, হ্যাঁ পেলভিক ব্রিম, তারপর হচ্ছে পেলভিক ইনলেট, পেলভিক আউটলেট। তাহলে দেখো যেখান দিয়ে বার্থ প্যাসেজ, ডিউরিং দ্য বার্থ প্রসিডিউর, বার্থ প্যাসেজ ভ্যাজানিয়া যখন ডেলিভারি হবে তখন তোমার অনেক লার্জ বেবি যদি হয় তাহলে কি হবে, তোমার হচ্ছে ভ্যাজাইনা, পেরিনিয়াম এগুলো টিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বলছে যে ইনক্রিজ রিস্ক অফ বার্থ ট্রমা অফ দ্য নিউবর্ন, স্টিল বর্ন বেবি মানে হচ্ছে যে মরা বাচ্চা, ডেভেলপমেন্ট অফ দ্য ম্যাটারনাল ডায়াবেটিক মেলাইটাস আফটার ডেলিভারি। দেখা গেছে ডায়াবেটিক প্রেগনেন্ট মাদার গুলা পরবর্তীতে ডায়াবেটিক থেকে যায়, তাহলে হচ্ছে ডায়াবেটিক জিডিএম এর কমপ্লিকেশন কি, এটা তুমি ভাগ করে বলতে পারো। জিডিএম এর কমপ্লিকেশন হচ্ছে ফিটাল কমপ্লিকেশন আর হচ্ছে ম্যাটারনাল কমপ্লিকেশন। ফিটাল কমপ্লিকেশন হচ্ছে লার্জ বেবি অর ম্যাক্রোসোমিক বেবি উইথ কনজেনিটাল ম্যালফরমেশন অর কনজেনিটাল অ্যানোমালিস। মাদার কমপ্লিকেশন হচ্ছে তোমার জেস্টেশনাল ডায়াবেটিক মে persist even after the delivery and difficulties in delivery and birth related trauma। হ্যাঁ, তাহলে মোটামুটি ডায়াবেটিকের এটা আমার হচ্ছে কভার হয়ে গেল। হ্যাঁ, তাহলে ডায়াবেটিক রিলেটেড আমরা পড়লাম হচ্ছে ডায়াবেটিক কি, প্রি ডায়াবেটিক কি, ওজিডিটি কি, হিমোগ্লোবিন A1C কি, আর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিক কি, ডায়াবেটিস টাইপ, এগুলো আমাদের পড়া হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস আসো, সেটা হচ্ছে থাইরয়েড। হ্যাঁ, থাইরয়েডটা কিন্তু এখানে নাই। থাইরয়েডটা আছে হচ্ছে তোমার এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারে। আর থাইরয়েডটা তোমরা কিন্তু মনে হয় যেতে পড়েছো, ফিজিওলজি পড়া হয়েছে না? তোমাদের ফিজিওলজিতে এন্ডোক্রাইন কার্ড করানো হয়েছে? জি স্যার। আচ্ছা দেখো, থাইরয়েড ফাংশন টেস্টটা আছে হচ্ছে তোমার হরমোনাল বায়োকেমিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, আচ্ছা থাইরয়েড ফাংশন টেস্ট মানে কি? এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, তাই না? তাহলে থাইরয়েড হরমোন একটা ভেরি ইম্পর্টেন্ট হরমোন। এই থাইরয়েড হরমোনটা আমার আসছে কোত্থেকে? আসছে হচ্ছে তোমার হাইপোথ্যালামাসে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাসে থাকে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। সেটা এসে অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলে যে টিএসএইচ সিক্রেট করো, বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হ্যাঁ, এই টিএসএইচ যখন আবার সিক্রেশন হয় তখন টিএসএইচ এর কারণে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ হচ্ছে তোমার T3 T4 বা থাইরয়েড হরমোন গুলো তোমার হচ্ছে রিলিজ করে, তাই তো? আচ্ছা, আর থাইরয়েড গ্ল্যান্ডটা কি? থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা এইচ শেপের গ্ল্যান্ড। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র নেকে আমার হচ্ছে এটা লোকেটেড। হ্যাঁ, এখন আমরা যখন হরমোনকে টেস্ট করতে চাই তার মানে কি, নিশ্চয়ই হরমোনাল লেভেলটা কম বেশি হতে পারে। হ্যাঁ, আর এই হরমোন যদি তোমার কম বেশি হয় তাহলে এই হরমোনের যে ফিজিওলজিক্যাল ফাংশন গুলো ছিল সেগুলোও তোমার হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে।
এখন দেখো স্যার যখন থাইরয়েড ফাংশন টেস্ট, হ্যাঁ, এই হেডিংটা সুন্দর করে তোমরা লিখবা, দেখো যে মেজারমেন্ট অফ দ্য টিএসএইচ কনসেন্ট্রেশন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হেডিং হচ্ছে মেজারমেন্ট অফ দ্য থাইরয়েড হরমোন। এবার মানে আমরা থাইরয়েড ফাংশন কিভাবে করতে পারি, মেজারমেন্ট অফ দ্য টিএসএইচ হরমোন, measurement TSH is also a hormone, measurement of the TSH hormone, measurement of the thyroid hormone, রেডিও আয়োডিন আপটেক টেস্ট, এই রেডিও আয়োডিন আপটেক টেস্ট আমি তোমাকে বলছি এক্ষুনি, আর হচ্ছে মেজারমেন্ট অফ দ্য থাইরয়েড অ্যান্টিবডি। ঠিক আছে, এই তিনটা তোমাকে মাস্ট মাস্ট বলতে হবে, হ্যাঁ। বাকি যেগুলো দিচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি আমরা খুব একটা করি না, হ্যাঁ। আচ্ছা, মেজারমেন্ট অফ দ্য টিএসএইচ কনসেন্ট্রেশন কেন দরকার একটু বলি। যেমন ধরো টিএসএইচ যতক্ষণ পর্যন্ত তোমার পিটুইটারি থেকে এসে থাইরয়েড গ্ল্যান্ডকে না বলবে যে আমাকে হরমোন দাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার থাইরয়েড হরমোন রিলিজ হবে না। এখন দেখো যদি টিএসএইচ তোমার না আসে, আর আমি এই তোমাদের জন্য এটা একটা ওপেন কোশ্চেন করতেছি, এই ওপেন কোশ্চেনটা যে কেউ একজন আনসার করার চেষ্টা করো। ধরো টিএসএইচ আসে নাই, হ্যাঁ, মানে টিএসএইচ পিটুইটারি দিতে ব্যর্থ, আর এই জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন যেটা T3 T4 এটা কম আসছে, হ্যাঁ। এই ঘটনাটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ। এখন এটা কি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম নাকি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম? সেকেন্ডারি। সেকেন্ডারি। হ্যাঁ, গুড, ভেরি গুড, সেকেন্ডারি। তার কারণ হচ্ছে এখানে থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু কোনো দোষ নাই, থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু নিজে থেকে মানে উদ্গ্রীব হয়ে বসে আছে যে টিএসএইচ আসা মাত্রই আমি থাইরয়েড হরমোন ছেড়ে দিব। তাহলে আমার টিএসএইচ করতে হবে কেন, এটা ব্যাখ্যা হচ্ছে, এটা দেখো টিএসএইচ হাই হবে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। কেন হাই? কারণ পিটুইটারি টিএসএইচ দিয়েই যাচ্ছে আর ওদিকে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো খবর নাই, হ্যাঁ। আর এটা কিন্তু তোমার নেগেটিভ ফিডব্যাক, হরমোন গুলা কিন্তু অনেকগুলো হরমোন, বেশিরভাগ হরমোনই তোমার নেগেটিভ ফিডব্যাকে চলে, হ্যাঁ। যখনই তোমার টিএসএইচ আসবে তখন হচ্ছে তোমার থাইরয়েড হরমোন রিলিজ হবে, এবং থাইরয়েড হরমোন যখন আমার ব্লাডের মধ্যে বা সিরামে একটা অপটিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে যাবে, সেই থাইরয়েড হরমোন কিন্তু আবার নেগেটিভ ফিডব্যাক দিবে তোমার হচ্ছে পিটুইটারিকে যে এবার তুমি বন্ধ করো। তাহলে এখন যেহেতু থাইরয়েড হরমোন সিক্রেট হচ্ছে না, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা অর্থাৎ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সে তো আর নেগেটিভ ফিডব্যাক দিতে পারছে না, সো টিএসএইচ কিন্তু আর থামবে না, টিএসএইচ বেড়েই যাবে। এই জন্য দেখো হাই হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে লো, আর ভেরি লো এন্ড আনডিটেক্টেবল হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এটার ব্যাখ্যাটা হচ্ছে যদি কোনো কারণে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম যদি হয়, তাহলে তোমার হচ্ছে যে থাইরয়েড হরমোন কি হবে, বেশি বেশি রিলিজ হবে, আর বেশি বেশি রিলিজ হলে তখন কিন্তু নেগেটিভ ফিডব্যাকের কারণে তোমার টিএসএইচটা একেবারে আনডিটেক্টেবল অথবা ভেরি লো থাকবে। আচ্ছা, এটা গেল টিএসএইচ এর ব্যাপারটা। এবার আসো থাইরয়েড হরমোন, হ্যাঁ। আমরা নরমালি T3 T4 এটা কিন্তু তোমার ওই যে ব্লাডের মধ্যে বাইন্ডিং অবস্থায়, তাই না, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে তোমার বাইন্ড করে চলাচল করে, বা এখানে ফেরি মানে ধরো থাইরয়েডকে নিয়ে যায় আর একটা প্লাজমা প্রোটিন। আর এমনিতে আমরা যদি একদম মোর অ্যাকুরেট করতে চাই তাহলে আমরা হচ্ছে ফ্রি T3 আর ফ্রি T4 করি। এটা একদম ডিটেল না বলতে পারলে বলবো যে মেজারমেন্ট অফ দ্য থাইরয়েড হরমোন, হ্যাঁ। আচ্ছা, আর রেডিও আয়োডিন আপটেকটা কি সেটা আমি বলি, এটা তোমরা ভালো পারবা যেহেতু এটা ফিজিওলজির ব্যাপার। সেটা হচ্ছে তোমরা দেখবা যে আয়োডিন ট্র্যাপিং অথবা আয়োডিন আপটেক এই ধরনের কতগুলো ধাপ আছে, তাই না, মানে অথবা হচ্ছে এটাকে কি বলা হয়, অর্গানিফিকেশন, তাই না। মানে আমরা যে ডায়েটে আয়োডিন গুলো খাই, সেই আয়োডিন গিয়ে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েড ফলিকুলার সেল আপটেক করে, বা সোজা বাংলায় বলতে গেলে সে সেটাকে নেয়, নিয়ে সেটাকে ইউটিলাইজ করে সে থাইরয়েড হরমোন তৈরি করে, হ্যাঁ। এখন আমার গ্ল্যান্ডটা কি ঠিক আছে কিনা, হ্যাঁ, সেই গ্ল্যান্ডটা ঠিক থাকার জন্য আমি এমন একটা আয়োডিন দিব যে আয়োডিনটা সাধারণ আয়োডিন না, সেটা কি, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় আয়োডিন। এই তেজস্ক্রিয় আয়োডিন কেন দিব? এই তেজস্ক্রিয় আয়োডিনটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যখন নর্মাল আয়োডিন মনে করে নিয়ে যাবে, আমার নর্মাল আয়োডিন খাবারের যে আয়োডিন সেটাও সে নেয়, আবার এই আয়োডিনটাকে যখন আমি ইনজেকশনের মাধ্যমে পুশ করে দিব, সেটাকে আপটেক করবে, আপটেক করার পরে ওই যে আয়োডিন যেটা আমরা নর্মালি খেয়েছিলাম সেটাও আমার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এন্ট্র্যাপ হবে, এটাও এন্ট্র্যাপ হবে। আর এটা যখন এন্ট্র্যাপ হবে তখন কিন্তু সেটাকে আমি একটা রেডিও ক্যামেরা দিয়ে দেখতে পাবো যে কি পরিমাণ আপটেক হলো, কিরকম আপটেক হলো, কোনো একটা গ্ল্যান্ডের মধ্যে কোনো এক জায়গায় বেশি আপটেক হলো নাকি পুরোটাতে সুন্দর করে আপটেক করলো, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে রেডিও। তোমাদের একদম ফার্স্ট প্রফের জন্য এর চেয়ে বেশি খুব একটা দরকার নাই, এটা হচ্ছে প্রিন্সিপাল, আমি বুঝাই বললাম বাংলাতে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো স্যার বলছে যে রেডিও আয়োডিন আপটেকে যদি তোমার হচ্ছে লো হয় তাহলে হচ্ছে হাইপোথাইরয়েড, কারণ সে তো আয়োডিনকে নিতেই পারছে না, আয়োডিনকে নিতে না পারলে বোঝা যাবে যে সে আসলে আয়োডিনকে নিয়ে ইউজ করতে পারছে না, এই জন্য সে হাইপোথাইরয়েড। আর হাই আপটেক হবে হাইপারথাইরয়েড, এতটুকু মূল্য হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টিবডি। এই আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো কি তোমরা কখনো নাম শুনেছো কিনা?
জি স্যার। আচ্ছা, অ্যান্টিবডি, এখানে এমন কিছু অ্যান্টিবডি বডিতে তৈরি হতে পারে যে অ্যান্টিবডি থাইরয়েডের ফাংশন অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনকে ঠিক মতো করতে দিবে না। এদেরকে আমরা বলছি যে অটো ইমিউন থাইরয়েড অ্যান্টিবডি, যেমন অ্যান্টি থাইরয়েড পারক্সাইডেজ অ্যান্টিবডি, তারপর টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে, অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো কি করবে? থাইরয়েড হরমোন সিনথেসিসের বিভিন্ন ধাপে বাধা প্রদান করবে। এই জন্য হচ্ছে তোমার থাইরয়েড হরমোন ঠিক মতো হবে না। তাহলে হচ্ছে তোমার থাইরয়েড অ্যান্টিবডি। তাহলে আমি টেস্টটাকে একটু রিপিট করি। যদি বলে হোয়াট আর দ্য থাইরয়েড হরমোন টেস্ট, তখন তুমি বলবা স্যার মেজারমেন্ট অফ হোয়াট আর দ্য থাইরয়েড ফাংশন টেস্ট, তাহলে বলবো যে মেজারমেন্ট অফ দ্য টিএসএইচ, মেজারমেন্ট অফ দ্য থাইরয়েড হরমোনস, মেজারমেন্ট সরি রেডিও আয়োডিন আপটেক স্ক্যান। হ্যাঁ, রেডিও আয়োডিন আপটেক দিয়ে আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে কি স্ক্যান করি? থাইরয়েড গ্ল্যান্ডকে স্ক্যান করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে কিছু প্রশ্ন প্রাসঙ্গিক ভাবে তোমার চলে আসতে পারে। ধরো যদি তোমাকে এক্সামিনাররা পরীক্ষা তো আসলে কি এখন তো করোনার জন্য তোমরা তো হয়তো আমাদের সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় নাই, অথবা 1-2 মাস ক্লাসের পরে করোনা চলে আসছে। এটার উপরে তো আসলে তোমাদের হাত নাই, আমাদেরও হাত নাই, ভাগ্যের ব্যাপার। তো পরীক্ষাগুলা তোমরা হয়তো যদি ফিজিক্যালি স্যারদের সাথে দিতে পারতো তাহলে একটা ওরিয়েন্টেশন হতো। পরীক্ষাগুলো হচ্ছে কিরকম, যে তোমাকে একদম একটা বই ধরে একদম এভাবে ধরবে তা কিন্তু না। মানে হচ্ছে যে প্রাসঙ্গিক ক্রমে, ধরো তোমাকে একটা টপিকসে ঢুকলো, লাইক ধরো ডায়াবেটিক ধরলো, ডায়াবেটিক থেকে চলে গেল যে ডায়াবেটিকের লেভেল গুলা বলো, এটা বলো, ওইটা বলো, কমপ্লিকেশন বলো। তারপর তুমি যে না বললা যে ওজিডিটি করতে হবে, তখন দেখা গেছে ডায়াবেটিক থেকে সুইচ করে বললো যে ওজিডিটি কিভাবে করতে হয়। এরকম মানে হচ্ছে যে এখান থেকে এখানে জাম্প করে। হ্যাঁ, তো লাইক থাইরয়েড ফাংশন করার পর তুমি বললা যে কম হলে হাইপো আর বেশি হলে হাইপার, তখন বলতে পারে যে হাইপোথাইরয়েডিজম কি আর হাইপারথাইরয়েডিজম কি, ক্লিনিক্যাল ফিচারগুলো কি, মিক্সিডিমা কি, ক্রিটিনিজম কি, এগুলা কি তোমাদের পড়াতে হবে, নাকি আমি আমি সুইচ করে আরেকটাতে চলে যাব? কারণ এগুলো তোমার আমার মনে হয় ফিজিওলজি খুব ভালো করে পড়ানো হয়েছে। যে কোনো জায়গায়, হ্যাঁ, যে কোনো জায়গায় হাইপো, সেটা থাইরয়েড হোক আর যাই হোক, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো হাইপোথাইরয়েডিজমে কি হবে। একটা একটা মানুষ যদি তোমার হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়, এই হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার গুলো তোমাদের লাগবে। এখানে হচ্ছে কজ যেগুলো দেওয়া আছে, এগুলো আমার মনে হয় প্রফের জন্য খুব একটা দরকার নাই। ক্লিনিক্যাল ফিচার তোমাকে যদি বলে যে হাইপোথাইরয়েডিজমে কি হবে, তুমি দেখো এখানে ফিচার্স। হ্যাঁ হ্যাঁ, ডিক্রিজ মেটাবলিক রেট এন্ড কোল ইন্টারনারেন্স। তোমার ডিক্রিজ মেটাবলিক রেট মানে মেটাবলিজমের উপরে তোমার কি প্রভাব? তার হচ্ছে তার বেসাল মেটাবলিক রেটটাকে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা জানি যে বেসাল মেটাবলিক রেট, এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, হ্যাঁ, আমার স্টুডেন্টদেরকে, আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলছিলাম যে আমরা বেঁচে আছি প্রত্যেকটা সেকেন্ডের জন্য হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প দায়ী, এবং মানে দেয়ার ইজ নো সেল উইদাউট সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প, ওই যে আমাদের বেসাল মেটাবলিক রেট আছে, সেই বেসাল মেটাবলিক রেটকে চালু রাখার জন্য আমাদের যতটুকু যে এনার্জি এক্সপেন্ডিচার, এটা বেশিরভাগটাই খরচ হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু আমাদের এই যে হিট, আমরা যে বেঁচে আছি, আমরা কিন্তু একটু গরম, আর যখন ডেড বডি তখন ঠান্ডা হয়ে যায়, কারণ পাম্প গুলা কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে দেখো বেসাল মেটাবলিক রেট যদি কমে যায়, তাহলে তোমার হচ্ছে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, ওই পেশেন্ট বলবে আমার শুধু শীত শীত লাগে। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পেশেন্ট হচ্ছে ওয়েট গেইন হবে, ওয়েট গেইন। একবার রোগী বলবে যে আমি তো বেশি একটা খাই না, কিন্তু তারপর দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এটাকে বলছে যে ওয়েট গেইন ডিসপাইট অফ ল্যাক অফ অ্যাপেটাইট, অথবা ডিসপাইট লেস ফুড ইনটেক। হ্যাঁ, আচ্ছা, পাফি ফেস উইথ ব্যাগিনেস আন্ডার আইলেট, দেখবা যে চোখের নিচগুলা ফোলা ফোলা একটা ভাব, মুখটা গোল গাল বড় বড় হয়ে আছে। এন্ড হাস্কি ভয়েস, দেখবা স্বরটা, গলার স্বরটা স্বাভাবিক না, কেমন যেন একটা ভাঙা ভাঙা কর্কশ টাইপের। হ্যাঁ হ্যাঁ, সেটাকে বলতেছে আমরা হাস্কি ভয়েস, এই টার্মটা অনেকবার শুনবা। তারপর হচ্ছে যে পাফিনেস অফ দ্য স্কিন, দেখবা হাতে পায়ে বলছে যে তোমার হচ্ছে হাতগুলা পা গুলা ফুলা ফুলা, এটাকে বলা হচ্ছে তোমার ইডিমা। হ্যাঁ, ইডিমা, জেনারেলাইজ ওয়েট গেইন। তারপর হচ্ছে যে পাফিনেস অফ দ্য ফেস, মুখের মধ্যে পাফিনেস অফ দ্য ফেস, পায়ের মধ্যে হচ্ছে তোমার লেগ ইডিমা। হ্যাঁ, আর পুর মেমোরি উইথ স্লো মেন্টেশন। পুর মেমোরি, সে বলবে যে আমি যা কিছুই পড়ি না কেন, যা কিছুই মানে আমার অনেক কিছুই মনে থাকে না, কিছুই মনে থাকে না। হ্যাঁ, আর হচ্ছে কথা বলবে খুবই আস্তে আস্তে। হ্যাঁ, যেমন ওই যে দেখবা যে একেবারে সিভিয়ার হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি, কখনো মাইকে যদি দেখবা যে মাইকিং করে রাস্তার মধ্যে, হ্যাঁ, আমি জানি না তোমরা দেখছো কিনা, মাইকিং করলে যেমন একটি হারানো বিজ্ঞপ্তি, অমুক হারানো গেছে এরকম যখন বলে, যখন দেখবা যে মাইকের ব্যাটারিটা শেষ হয়ে যায়, তখন ক্যারেক্টারিস্টিকলি এমন একটা সাউন্ড আসে যে খুব ধীরে ধীরে আসে এবং খুব ইয়ে হয়ে যায়, মানে একটু স্লোনেস চলে আসে ওই সাউন্ডটার মধ্যে। তাহলে যদি সিভিয়ার হাইপোথাইরয়েডিজম হয়, তখন কিন্তু সে কথা যখন বলবে দেখবে এরকম মনে হবে যে খুব আস্তে আস্তে করে কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, বডি সোয়েলিং, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। হ্যাঁ,
হাইপোথাইরয়েডিজম হলে মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটিস হচ্ছে মেইনলি তোমার মেনোরেজিয়া হয়, মেনোরেজিয়া মানে বেশি মেনস্ট্রুয়েশন, হ্যাঁ। আর অলিগোমেনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়েশনের যে ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি কমে যাওয়া। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বলতে পারলে হবে, মেইনলি হাইপোথাইরয়েডিজম হচ্ছে তোমার মেনোরেজিয়া হয়। আর মাসেল উইকনেস, ক্রাম্প এন্ড স্টিফনেস, রোগী বললে আমার সারা শরীরে ব্যথা করে, হাত পা গুলা জাম হয়ে থাকে, হ্যাঁ, আমার কাজ কাম করতে মনে চায় না, তখনই আমরা কি করব, তার থাইরয়েড টেস্ট করব। তখন যদি আমি তার লাইক এই একটা পেশেন্টের, হ্যাঁ, ধরো এই পেশেন্টটার হচ্ছে তোমার প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আমি এতক্ষণ যে হাইপোথাইরয়েডিজমের বর্ণনা দিলাম, হ্যাঁ, তাহলে এই পেশেন্ট আমরা কি পেতে পারি? এই পেশেন্টের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আমি যখনই টেস্ট করব দেখবো যে তার টিএসএইচ টা হাই আছে আর হচ্ছে থাইরয়েড হরমোন গুলো কম আছে। আর যদি আমি ইনটেক রেডিও আপটেক করতে চাই, সেটা তোমার কি আসবে? লো আপটেক আসবে, হ্যাঁ। আচ্ছা, আর মিক্সিডিমা কি? মিক্সিডিমা হচ্ছে ইট ইজ এ সিভিয়ার ফর্ম অফ দা হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ। যখন তোমার হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচারটা খুব সিভিয়ার ফর্মে, মানে সে একেবারে অনেক দিন যাবত হাইপোথাইরয়েডিজম হতে 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 আনট্রিটেড থাকতে থাকতে তার মধ্যে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়, সেইগুলোকে বলা হচ্ছে মিক্সিডিমা, হ্যাঁ। মিক্সিডিমা হয় হচ্ছে তোমার অ্যাডাল্টে, আর বাচ্চাদেরকে বলা হয় হচ্ছে ক্রিটিনিজম বা ক্রিটিন বেবি। তাহলে ফিচারগুলো কেমন হবে? ফিচারগুলো কিন্তু মোটামুটি এই কোলিডার এগুলো আরো অনেক বেশি পরিমাণে হবে, হ্যাঁ। এবং তার কিছু কমপ্লিকেশন নিয়ে আসবে, যেমন ধরো এই পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আসতে পারে, এক্সট্রিম ব্রাডিকার্ডিয়া মানে হার্ট রেট খুব কমে গিয়েছে, তারপর হচ্ছে তোমার এই পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া, পেশেন্টের ব্লাড সুগার কমে গিয়েছে, তারপরে পেশেন্ট তোমার হচ্ছে যে একেবারে মেন্টাল রিটার্ডেশন, মানে রিটার্ডেশন বলবো না, মানে মেন্টাল অল্টারনেশন, পেশেন্টের কথাবার্তা বা এই মানে নিউরোলজিক্যাল যে ফিচার গুলো এগুলো ঠিক নাই, হ্যাঁ। এটা। আর ক্রিটিনিজম কি? ক্রিটিন হচ্ছে যদি কোনো একটা বাচ্চা জন্মগতভাবে হাইপোথাইরয়েডিজম হয় তখন তাকে বলা হয় ক্রিটিনিজম। সেটা কিন্তু দেখা গেছে যে ধরো একটা মাদার ছিল হাইপোথাইরয়েড, সে কোনো চিকিৎসা নিচ্ছিল না, মাদারের যে হাইপোথাইরয়েড সেটার ইফেক্টও কিন্তু সেই বাচ্চাটার উপর পড়বে, এটার জন্য ক্রিটিন হতে পারে। আরেকটা হচ্ছে হতে পারে যে এই বাচ্চাটার থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে না, দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোন গ্ল্যান্ডে কোনো সমস্যা বাচ্চাটার, অথবা এজেনেসিস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এরকম যদি হয়, কনজেনিটাল কোনো ম্যালফরমেশন হয়, তখন তাকে আমরা বলবো ক্রিটিন বেবি। সেটাও দেখতে কেমন হবে? দেখবো বাচ্চাটা একদম ছোট মানে একটু পাকি, মুখটা গোল গোল, চোখগুলো ফুলে ফুলে আছে, তারপরে খুবই ফ্লাইবি একটা বেবি, হ্যাঁ। এটাকে বলতেছে হচ্ছে তোমার ক্রিটিনিজম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলতে পারি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে যে তোমার টিএসএইচ টা কিন্তু হাই, আর সাব ক্লিনিক্যাল হাইপো এন্ড হাইপার আমি দুইটাই একবারে বলে দিই। সাব ক্লিনিক্যাল মানে হচ্ছে এখনো তোমার হচ্ছে যদি সাব ক্লিনিক্যাল হাইপো হয়, এটা প্রথমে বলি, পেশেন্টের সাব ক্লিনিক্যাল হাইপো মানে হচ্ছে টিএসএইচ টা বেড়ে গেছে অলরেডি, কিন্তু এখনো টিএসএইচ T3 T4 হরমোনটা বা থাইরয়েড হরমোনটা লোয়ার নরমাল লিমিটকে অতিক্রম করে নিচে চলে যায় নাই, এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে কোথায় আছে সে? সে লোয়ার নরমাল লিমিটের কাছাকাছি একটা জায়গায় আছে। অর্থাৎ যদি কোনো থাইরয়েড পেশেন্টের থাইরয়েড হরমোনটা লোয়ার নরমাল লিমিটের কাছাকাছি থাকে এবং তার টিএসএইচ টা অলরেডি হাই হয়ে থাকে এবং তার মধ্যে ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। একদম সেম ভাবে যদি কারো মধ্যে হাইপার থাইরয়েডিজমের ফিচার থাকে বা হাইপার থাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার থাকে, তার টিএসএইচ টা নরমাল লিমিটের চেয়ে কমে গিয়েছে, কিন্তু থাইরয়েড হরমোন লেভেলটা নরমাল লিমিটের চেয়ে এখনো অতিক্রম করে নাই, কিন্তু আপার লিমিটের কাছাকাছি আছে, এটাকে বলতেছে তোমার হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম, হ্যাঁ। তাহলে আমার হচ্ছে থাইরয়েডটাও মোটামুটি আমার মনে হয় এটুকু হলেই হবে। এরপর আসবে পরীক্ষা যেটা, সেটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল এনজাইমোলজি, হ্যাঁ। ক্লিনিক্যাল এনজাইমোলজি আছে হচ্ছে তোমার ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে। আচ্ছা, এখানে এই যে ক্লিনিক্যাল এনজাইম গুলো আমরা নরমালি টেস্ট করি, এই টেস্ট করি, এটার ব্যাখ্যাটা হচ্ছে আমি আগেই বলছি যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি মানে আমরা হচ্ছে এগুলো টেস্ট করে বিভিন্ন ধরনের ডাক্তার মানে ডাক্তার হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের টেস্ট করব, তারপর হচ্ছে এই যে রোগ নির্ণয় করব বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করব বা ডিজিজ ডায়াগনোসিস করব, সেটার জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়। সেই টেস্টগুলোর জন্য কিছু কিছু টেস্ট আছে যেগুলো হচ্ছে এনজাইম টেস্ট, হ্যাঁ। যেমন আমরা যে ডাইজেস্টিভ এনজাইম, হ্যাঁ, এগুলো কি ডাইজেশন করে, তাই না? কিন্তু এই এনজাইম গুলাকে বলা হচ্ছে তোমার মেইনলি বলা হচ্ছে এগুলার একটা নাম আছে, এগুলোকে বলা হয় নন ফাংশনাল প্লাজমা এনজাইম, হ্যাঁ। এটা কিন্তু এই যে গতবার প্রফের সময় আমি ছিলাম তখন জিজ্ঞেস করলো যে নন ফাংশনাল কেন বলা হচ্ছে, এটাকে নন ফাংশনাল কেন বলা হচ্ছে, এটা তো ডাইজেশন অ্যাবজর্পশন এগুলোর সাথে জড়িত না।
তুমি বলবা যে নরমালি এই এরা থাকে কিন্তু ইন্ট্রাসেলুলার, বুঝছো? এরা হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম এবং এরা নরমালি ভেরি স্মল অ্যামাউন্টে ব্লাডে থাকে, হ্যাঁ। সো দে রিমেইন উইদিন দ্য সেল এন্ড হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্ট দে ফাউন্ড ইন দ্য ব্লাড ইন এ ভেরি স্মল অ্যামাউন্ট অর স্মল কোয়ান্টিটি, হ্যাঁ। এবং এখানে এরা কিন্তু ব্লাডে কোনো স্পেসিফিক ফাংশন রোল করে না, এই জন্য এদেরকে বলা হয় নন ফাংশনাল এনজাইম। তাহলে এদেরকে টেস্ট করব কেন? টেস্ট করব এই কারণে, যখন তোমার হচ্ছে কোনো একটা ডিজিজ হবে কোনো একটা অর্গান, সেই অর্গান স্পেসিফিক যে এনজাইম গুলো সেগুলো তখন তোমার বেড়ে যাবে এবং সেলুলার অংশ থেকে রিলিজ হয়ে সে ব্লাডে চলে আসবে এবং তখন আমরা ব্লাডে সেই এনজাইম গুলোকে হাই পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো হেপাটিক এনজাইম, হ্যাঁ। হেপাটিক এনজাইম আমরা মূলত সবচেয়ে বেশি করে হচ্ছে এএলটি বা যেটার আগের নাম ছিল এসজিপিটি, আর এএসটি যেটার আগের নাম ছিল হচ্ছে এসজিওটি, আর এএলপি মানে হচ্ছে অ্যালকালাইন ফসফরাস গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এখন দেখো নরমালি কিন্তু একটা পেশেন্টের নরমালি ধরো থাকবে হচ্ছে 10 থেকে 40, হ্যাঁ। এখন আমি একটা পেশেন্টের এএলটি করলাম, এএলটি করে দেখলাম যে আছে হচ্ছে 2000। তাহলে দেখো 10 থেকে 40 এই নেগলিজেবল অ্যামাউন্টে থাকার কথা, কিন্তু জন্ডিস মানে কি আমার হচ্ছে আমার যে লিভারের হেপাটোসাইট, সেই হেপাটোসাইটের ভিতরে এগুলো থাকার কথা। হেপাটোসাইট ইনজুরড, হেপাটোসাইট নষ্ট হয়ে গেছে, হেপাটোসাইট গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই ইন্ট্রাসেলুলার যে এনজাইম গুলো এগুলো রিলিজ হয়ে গিয়েছে এবং সেগুলো ব্লাডে চলে আসছে, হ্যাঁ। এগুলো সবগুলোর ক্ষেত্রেই ব্যাখ্যা এক সিমিলার ব্যাখ্যা, হ্যাঁ। তাহলে এএলটি, এএসটি অ্যালকালাইন ফসফেটেস গামা গ্লুটাইল ট্রান্সফারেজ। সিমিলারলি কার্ডিয়াক এনজাইম, আমরা তো সবাই হার্ট অ্যাটাক শব্দটা শুনেছি, মানে মোটামুটি কারো আল্লাহ না করুক এই হার্ট অ্যাটাক না হলেও অন্ততপক্ষে যারা যারা বাংলা সিনেমা দেখেছি তাদের মোটামুটি সবাই হার্ট অ্যাটাক শব্দটার সাথে আমরা পরিচিত, তাই না? হার্ট অ্যাটাক হলে কোথায় ব্যথা হয় জানো? বুকের ডান দিকে, তাই না? আচ্ছা, কার্ডিয়াক এনজাইম দেখো তোমার হচ্ছে সিপিকে, হ্যাঁ, সিকেএমবি এলডিএইচ এএলটি। যদি কার্ডিয়াক হার্ট অ্যাটাক মানে কি আমার হচ্ছে হার্টের যে মায়োকার্ডিয়াম, হ্যাঁ, সেই মায়োকার্ডিয়াম হচ্ছে ইনজুর্ড, হার্ট মাসেল ইনজুর্ড, তাহলে সেই মাসেল এনজাইম গুলো আমার বাইরে চলে আসবে। তাহলে তখন হচ্ছে আমি ওই এনজাইম গুলো করলে আমি রেজ পাবো। প্যানক্রিয়াটিক এনজাইম, একটু আগে আমরা সেকেন্ডারি ডায়াবেটিকের কজের মধ্যে পড়েছিলাম যে প্যানক্রিয়াটাইটিস, তীব্র পেট ব্যথা, আপার অ্যাবডোমিনাল এপিগ্যাস্ট্রিক পেইন, সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, নৌজিয়া এন্ড ভমিটিং, এরকম একটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্টে আসলো। পেশেন্টের আমি সাসপেক্ট করছি যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, হ্যাঁ। তখন আমি কি টেস্ট করলাম? আমি অ্যামাইলেজ লাইপেজ করলাম, করে দেখলাম যে এটা অনেক হাই, ঠিক আছে। সিরাম অ্যামাইলেজ লাইপেজ করে দেখলাম, তাহলে এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটাইটিস ইন্ডিকেট করে। বোন এনজাইম কি? কোন একটা পেশেন্টের বোন তোমার হচ্ছে বোনের মধ্যে কোনো টিউমার, বোনের মধ্যে কোনো মানে লাইটিক লিশন হচ্ছে, তখন অ্যালকালাইন ফসফেটেস বেশি পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে তোমার হচ্ছে যে এগুলা কি হার্টের যে ইয়েগুলা মানে আমরা যেগুলা করছি কার্ডিয়াক বায়োমার্কার বলে, কার্ডিয়াক বায়োমার্কার, হ্যাঁ, সেগুলোর মধ্যে এনজাইম আর হচ্ছে বাকিগুলা যেটা ট্রপোনিন আই, ট্রপোনিন টিস, তারপর হচ্ছে যে সিরাম মায়োগ্লোবিন, এগুলো হচ্ছে কিন্তু আসলে এনজাইম, এগুলোকে বলা হচ্ছে এগুলো হচ্ছে কেমিক্যালি দেয়ার প্রোটিন। কারণ তোমরা এগুলো কিন্তু ওই যে মাসেলের স্ট্রাকচারে পড়েছো, ট্রপোনিন, ট্রপোমাইসিন, হ্যাঁ, ওই এই হার্ট মাসেলের এই ড্যামেজ হওয়ার পরে এগুলো চলে আসে। আর এনজাইম যদি বলে যে হার্ট অ্যাটাক হলে কি কি এনজাইম করবো, তখন হচ্ছে যে এএলটি, সিপিকে, এগুলা এলডিএইচ, এগুলো হচ্ছে তোমার হার্ট অ্যাটাকের এনজাইম, হ্যাঁ। যদি বলে যে কার্ডিয়াক বায়োমার্কার কি কি, বলবা এনজাইমস এন্ড আদার প্রোটিনস। আর যদি বলে কার্ডিয়াক এনজাইম কি, তখন শুধু এনজাইম গুলোর নাম বলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, হ্যাঁ। রেনাল ফাংশন টেস্টটা আছে হচ্ছে তোমার এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির শুরুর দিকে, হ্যাঁ। আচ্ছা, রেনাল ফাংশন টেস্ট মানে কিন্তু হচ্ছে কিডনির ফাংশনটা আমাকে টেস্ট করে দেখতে হবে। এখন কিডনির ফাংশন, আচ্ছা কিডনির ফাংশন কি বলতো দেখি, আমাকে কেউ একজন বলতো হোয়াট ইজ দ্য ফাংশন অফ কিডনি, যে কোনো একজন। Filtration. আচ্ছা, ফিল্ট্রেশন। আর Formation of urine. Formation of urine, main function. আচ্ছা, আর সবারটাই হচ্ছে, আরো আরো কেউ কিছু বলতে পারবে? Reabsorption. রিঅ্যাবজর্পশন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, Draining. এটাও ঠিক আছে। তারপরে আর Acid base balance. Acid base. হ্যাঁ, হরমোন রিলিজ করে। গুড, হরমোন আসলে সে রিলিজ করে না, হরমোনকে অ্যাক্টিভ হতে সাহায্য করে, হ্যাঁ। আচ্ছা, এটাও হয়েছে। আর
toxin removal, আচ্ছা, এটা মোটামুটি সেম, কারণ হচ্ছে যে ফিল্ট্রেশন যখন করে, আচ্ছা মেইনলি হচ্ছে ফিল্ট্রেশন অফ দ্য ব্লাড এন্ড দেয়ারফর ফরমেশন অফ ইউরিন। কারণ যখন সে ফিল্ট্রেশন করে তখনই তো সে ইউরিন তৈরি করে, তাই না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে রেনাল, মানে রেনাল বা কিডনি হচ্ছে মানে একটা অর্গান, সেটার ফাংশনাল ইউনিট হচ্ছে তোমার নেফ্রন। নেফ্রনের মধ্যে আবার তোমার হচ্ছে থাকে হচ্ছে রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল। কর্পাসল কি? কর্পাসল হচ্ছে যেখানে তোমার হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন থাকে, সেটা হচ্ছে একটা টাফট অফ ক্যাপিলারি বা একগুচ্ছ ক্যাপিলারি, আর হচ্ছে এখান থেকে সে ফিল্টার করে তোমার হচ্ছে টিউব, পিসিটি দিয়ে, তারপর হচ্ছে তোমার লুপোফ্রেনলি, ডিসিটি, কালেক্টিং, এখান দিয়ে তোমার হচ্ছে বের করে দিয়ে রেনাল পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে সে আস্তে আস্তে ইউরিনারি ব্লাডারে পাঠিয়ে দিল। এই তো বিষয়টা, তাই না? এখন দেখা গেছে যে যদি আমার এই কিডনি ফাংশনটা ঠিক মতো করে না করতে পারে, তাহলে আমার কি হবে? আমার কিডনি আমার জন্য কি তৈরি করে দিল? কিডনি আমার জন্য তৈরি করে দিল হচ্ছে ইউরিন, আর ফিল্ট্রেশন করে দিল ব্লাড। এইটুকু তো তোমাদের একদম পানির মতো পরিষ্কার, তাই না? তাহলে আমাকে কিডনি টেস্ট করতে হলে দুইটাই টেস্ট করতে হবে। একটা হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে, কারণ সে ব্লাডটাকে পিউরিফাই করতে পারলো কিনা। আবার ইউরিন টেস্ট করতে হবে, যে তার ইউরিনের মধ্যে যা যা থাকা দরকার ছিল তা কি আছে নাকি কম বেশি আছে। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো কিনা তোমরা সুন্দর করে? জি স্যার। আচ্ছা, কারণ কিডনির ফাংশন হচ্ছে ব্লাড ফিল্ট্রেশন। সে অল টাইপস অফ মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট, আমাদের মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্ট গুলো আছে সেগুলো তোমার হচ্ছে মূলত এক্সক্রিট হয় হচ্ছে লিভারের মাধ্যমে আর কিডনির মাধ্যমে। হ্যাঁ, লিভার এক্সক্রিট করে দেয় হচ্ছে স্টুলের মাধ্যমে, আর কিডনি এক্সক্রিট করে দেয় হচ্ছে তোমার ইউরিনের মাধ্যমে। তাহলে আমাকে ইউরিন দেখতে হবে যে আমার ইউরিনটা ঠিক আছে কিনা, মানে ইউরিনের একটা কম্পোজিশন আছে, ইউরিনের একটা ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোস্কোপিক কম্পোজিশন আছে। হ্যাঁ, তো সেটা আমি দেখবো। আরেকটা হচ্ছে যে আমি বলছি যে আমার ফিল্ট্রেশন করার কথা, আমার ব্লাডটাকে ফিল্ট্রেশন করার কথা। ব্লাডের মধ্যে আমার প্রত্যেক দিন আমি যে বেঁচে আছি আমার কিন্তু ওয়াশ প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেই ওয়াশ প্রোডাক্ট গুলো কি, সেগুলো আমি মেপে দেখবো। যদি ওগুলো আমার নর্মাল রেঞ্জের মধ্যে না থাকে তাহলেই তো আমার কিডনিটা খারাপ। যদি ইউরিনের মধ্যে উল্টাপাল্টা থাকে তাহলেই তো কিডনি ঠিক মতো ফাংশন করতে পারছে না। তাহলে এখন আমরা চলে আসি, দেখো ইউরিন অ্যানালাইসিস। হ্যাঁ, ইউরিন অ্যানালাইসিসের মধ্যে দেখো ফিজিক্যাল, মাইক্রোস্কোপিক এন্ড কেমিক্যাল। সহজ হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে নরমাল ফিচার্স অফ ইউরিন এন্ড কম্পোজিশন, 1 2 3 তিনটা পয়েন্ট। ফিজিক্যালি কি থাকবে? ভলিউমটা কত হবে, তাকে দেখতে ক্লিয়ার অথবা স্ট্র কালার হতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার পানির চেয়ে বেশি থাকতে হবে। অসমোলারিটি হচ্ছে তোমার নরমালি ব্লাডের চেয়ে হাই থাকতে হবে। হ্যাঁ, নরমাল এটা। ব্লাডের অসমোলারিটি কত? 290 থেকে 300 এর মতো এরকম। আর পিএইচটা হচ্ছে দেখো ইউরিনের পিএইচ হচ্ছে অ্যাসিডিক, আর প্রোটিন হচ্ছে ইউজুয়ালি থাকবে না। আর ইনঅর্গানিক যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে এগুলোর যে মিলিমোল পার ডে, এগুলা আমার মতে দরকার নাই, বুঝছো? কিন্তু তুমি নামগুলো পড়তে পারো যে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট গুলো কি কি, একদম পানির মতো সহজ। কারণ আমাদের বডিতে যে ইলেকট্রোলাইট গুলো আছে, সেই ইলেকট্রোলাইট, ধরো তুমি কোনো কারণে সোডিয়াম বেশি খেয়ে ফেললা, কিডনি খুবই স্মার্ট এনাফ টু হ্যান্ডেল দিস। সে তোমার যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটুকু তোমার হচ্ছে টিউবিল দিয়ে বের করে দিবে। হ্যাঁ, তাহলে দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি। আর অর্গানিক যেগুলো হচ্ছে আমাদের বডিতে তৈরি হয়, হ্যাঁ, যেমন ধরো অ্যামোনিয়া, এটা প্রোটিন মেটাবলিজম তৈরি করতে গিয়ে তৈরি হয়। ইউরিয়া, এটাও তোমার হচ্ছে প্রোটিনই বলা যায়, ধরো থেকে তৈরি হয়। লিভারে তোমার হচ্ছে যে অ্যামোনিয়ামটাকে ডিটক্সিফাই করে ইউরিয়া বানানো হয়। ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার এই যে পিউরিন, আমাদের খাবারের যে একটা অংশ পিউরিন, সেটাকে করতে হয়। আর ক্রিয়েটিনিন হচ্ছে কনস্ট্যান্টলি প্রডিউস বাই আওয়ার মাসেল মাস। আমরা যে বেঁচে আছি আমাদের মাসেল এবং আমাদের এক্সোজেনাস প্রোটিন, এগুলো থেকে ক্রিয়েটিন তৈরি হচ্ছে। এইগুলার তোমার হচ্ছে নরমাল লেভেল লাগবে। অবশ্যই তোমার ক্রিয়েটিনিনের লেভেল তোমাকে জানতে হবে, ইউরিয়ার লেভেল তোমাকে জানতে হবে, মাস্ট 1 আর 2। বাকিগুলা জানতে পারলে ভালো। তাহলে তোমাকে প্রশ্ন করবে হোয়াট আর দ্য অ্যাবনর্মাল। তোমাকে ধরো মনে করো যে এক্সটার্নাল তোমাকে জিজ্ঞেস করবে যে আমি রেনাল ফাংশন থেকে প্রশ্ন করব, তখন হঠাৎ করে সে বললো যে আচ্ছা প্লিজ টেল মি দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ দ্য ইউরিন। তাহলে অ্যাবনর্মাল মানে কি? নরমালি এদের ইউরিনে থাকার কথা না, সেটা কি? গ্লুকোজ। আচ্ছা, তাহলে গ্লুকোজ ইউরিনে চলে আসবে, এটা কোন পেশেন্টের হতে পারে? কি ধরনের রোগীর হতে পারে? যে কেউ একজন? diabetes patient, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট। গুড। 2 নাম্বার দেখো প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে আমরা জানি যে আমাদের যে গ্লোমেরুলার মানে ফিল্টার আছে, সেই ফিল্টারের কিন্তু তোমার হচ্ছে তোমার প্রায় 180 লিটার পার ডে, এই রেটে তোমার হচ্ছে 180 লিটার পার ডে হিসেবে সে ফিল্টার করতে থাকে। হ্যাঁ, এবং প্রায় অনেক কিছুই তোমার কিন্তু সে ফিল্টার করে পাঠিয়ে দেয় গ্লোমেরুলার মেমব্রেন থেকে। সেখান থেকে আবার কিন্তু পিসিটি বা অন্যান্য যে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়ার আগে মোর দেন 99% বা নিয়ার অ্যাবাউট 99% আবার অ্যাবজর্পশন হয়ে যায়। হ্যাঁ, তো যখন অ্যাবজর্পশন হয়ে যায় তখন কিন্তু আমার এই ব্লাড ভলিউমটা মেইনটেইন হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অ্যালবুমিন, হ্যাঁ, বা আদার প্রোটিন, এগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ,
আর আমাদের যে বমেন্স ক্যাপসুলের যে গ্লোমেরুলার বেস মেমব্রেন সেটাও নেগেটিভলি চার্জ। এই জন্য কখনোই তোমার হচ্ছে সুস্থ অবস্থায় কিডনি প্রোটিন বের করে দিবে না। এখন যদি কোনো কারণে তোমার কিডনি ইনজুরি হয় তাহলে তোমার হচ্ছে ওইখানে প্রোটিন আমার ইউরিনে চলে আসবে। বুঝতে পারছো বিষয়টা? সিমিলারলি ব্লাড, আমার কিডনি মানে এত বোকা না যে আমার শরীরে একদম একেবারে এই যে ইম্পর্টেন্ট ব্লাড, তারপর হচ্ছে প্লাজমা, কলোয়েডাল, অসমোটিক প্রেসার, আরো অনেক ইম্পর্টেন্ট কাজ করে প্লাজমা প্রোটিন গুলা, এগুলো যে বের করে দিবে এত সহজ না। তাহলে এটা যদি ইউরিনে চলে আসে তার মানে কিডনি ইজ প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, কিটোন বডিজ এটা আসে কখন? এটা কখন আসে? কিটোন বডিজ হচ্ছে তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, একটু পাশে লিখে রাখতে পারো। আচ্ছা, একটু লিখে রাখো, গ্লুকোজ ইন ডায়াবেটিক। হ্যাঁ, আর হচ্ছে প্রোটিন লেখা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম। ব্লাড কখন আসতে পারে? লেখা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিটোন বডিজ কখন আসতে পারে? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। বাইল সল্ট, হ্যাঁ, আসতে পারে কখন? জন্ডিস। এটা আসলে এই যে ধরো এখানে আবার প্রকারভেদ আছে, হিমোলাইটিক, অবস্ট্রাকটিভ, আর হচ্ছে হেপাটোসেলুলার। তুমি জাস্ট লিখে রাখো জন্ডিস। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো রুটিন ইউরিন এক্সামিনেশন আমরা কি কি দেখি, এই কথাগুলো একটু আগে বললাম যে ফিজিক্যালি এক্সামিনেশন করি, এটা দেখতে কেমন, ভলিউম টলিউম এগুলো আমরা মাপি, কালারটা কেমন দেখি। তারপরে এগুলো কিন্তু বায়োকেমিক্যাল পরীক্ষা, মাইন্ড ইট। ইউরিনের কিন্তু আমাদের আরো, যেমন ধরো ইউরিন ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা। আর আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তোমার হচ্ছে বায়োকেমিক্যাল পরীক্ষা। তোমার মাইক্রোবায়োলজিক্যাল গুলো জানার দরকার নেই, বলারও দরকার নেই। যদি ইনশাল্লাহ মাইক্রোবায়োলজি ক্লাসে যখন পড়ানো হবে তখন এগুলো জানতে পারবা। আর আমি জানি না তোমাদের এইচএসসি তে কি তোমাদের ওই যে মানে হিউম্যান বডি কি পড়ানো হয়েছে কিনা, ওইখানে থাকতে পারে কোনো প্রাথমিক আলোচনা। যেমন পিএইচ দেখতে হবে, তারপর হচ্ছে ব্লাড করা হয় বেনজিডিন টেস্ট, প্রোটিন করা হয় হিট কোয়াগুলেশন টেস্ট, আর গ্লুকোজ করা হয় বেনেডিক্ট টেস্ট। আমার মনে হয় হিট কোয়াগুলেশন টেস্ট আর বেনেডিক্ট টেস্ট হচ্ছে আমি নিজেই আমার স্টুডেন্ট গুলোকে করাইছি। কিটোন বডি, রোথরাস টেস্ট, বাইল পিগমেন্ট, এগুলো করা হচ্ছে ফসফেট টেস্ট, বাইল সল্ট হচ্ছে হেস সারফেস টেনশন টেস্ট। এগুলো তুমি নাম জানলেই চলবে। হ্যাঁ, এবার আসো আমি যেটা বলছিলাম যে এগুলো গেল আমার ইউরিনের, তাহলে আমাকে ইউরিনের চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে, বা ইউরিনের চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে বুঝতে হবে যে কি কি। এই চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল আর হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল। কেমিক্যাল বলতে হচ্ছে যে বায়োকেমিক্যাল। এবার আসলে আমরা ব্লাডের টেস্ট করব, তাই না? ব্লাডের টেস্টের মধ্যে হচ্ছে আমি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মাপতে পারি, জিএফআর। হ্যাঁ, নরমালি আমরা হচ্ছে এস্টিমেটেড জিএফআর বা ইজিএফআর করি। 2 নম্বর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন করি। সিরাম ক্রিয়েটিনিন করলে আমরা দেখবো হচ্ছে তোমার এটা নরমাল রেঞ্জে আছে কি নেই। তারপর হচ্ছে সিরাম ইউরিয়া করি, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট করি। আর হচ্ছে আরেকটা টেস্ট করতে পারি ডায়াবেটিক ইনসিপিডাস, যেটা কোনোভাবেই হাইপারগ্লাইসিমিয়া বা ডায়াবেটিক মেলাইটাসের মতো না। এটা তোমরা জানো যে ডায়াবেটিক ইনসিপিডাস হচ্ছে তোমার পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে এডিএইচ আসে, সেটা মানে এটা আমরা কেন করবো? দেখা গেছে একটা পেশেন্ট বলতে, স্যার আমার খালি পেশাব পায়, খালি ঘন ঘন প্রস্রাব হয়। হ্যাঁ, তখন ডায়াবেটিক মেলাইটাস যে হাইপার অসমোলারিটির জন্য যে তোমার হচ্ছে পলিউরিয়া হচ্ছে, এটা ছাড়াও কিন্তু আরো অনেক কজ আছে। যেমন ধরো সাইকোজেনিক পলিডিপসিয়া, পেশেন্ট খালি পানি খায়, এই জন্য তোমার হতে পারে। হ্যাঁ, তারপর দেখবো তোমাদের পরীক্ষার আগে খুব বেশি বেশি এরকম মানে ইউরিন পাস করতে হয়। এটা কিন্তু তোমার হচ্ছে যে অ্যাংজাইটি, স্ট্রেসে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড রিলিজ হয়, তখন হতে পারে। তারা আমাকে আগে তো ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে। আমি তখন কি করব, যে এটা কি তোমার কিনা ডায়াবেটিক ইনসিপিডাস কিনা। ডায়াবেটিক ইনসিপিডাস হচ্ছে এডিএইচ ঠিক মতো আসে না, না আসলে তোমার হচ্ছে এই আমার ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডাইলিউট ইউরিন পাস হয়ে যাবে এবং সে ইউরিনকে কনসেন্ট্রেট করতে পারবে না, তথা ব্লাড মানে ব্লাডের মধ্যে ভলিউমটা ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে তোমার টেস্ট, ডায়াবেটিক ইনসিপিডাসের টেস্ট। এটাকে বলতেছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। এটা পুরো প্রসিডিউরটা না পারলেও হবে, মানে ডায়াবেটিক ইনসিপিডাস টেস্ট এটা বললেই হবে। তাহলে আমি এখন ধরো তোমাদেরকে কি কি পড়ালাম আমি একটু রিভিউ করি। সেটা হচ্ছে যে কার্ডিয়াক এনজাইম অথবা হচ্ছে ক্লিনিক্যাল এনজাইমোলজি, ইম্পেয়ার্ড ফাস্টিং, ইম্পেয়ার্ড হিমোগ্লোবিন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন A1C ডায়াবেটিক পড়ানো হয়েছে, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট পড়ানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্রিস্টালয়েড এন্ড কলয়েডের ডিফারেন্স। আমার মনে হয় এটা এইখানে এই প্রশ্নটা ভুল করে এখানে আসছে, এটা এখানে আসার কথা না। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসবে, সেটা হচ্ছে হোয়াট ইজ লিপিড প্রোফাইল। হ্যাঁ, লিপিড প্রোফাইল মানে কি? আচ্ছা, তোমরা কি কেউ এই লিপিড প্রোফাইলটার নাম শুনেছো আগে কখনো? কেউ একজন বলো তো। জি স্যার, শুনেছি। কোথায় শুনেছো বলতে পারবা? কে বললা যে বলেছো, একটু বলো তো কোথায় শুনেছো? কে শুনেছো? যে শুনেছো একটু বলো। এখানে তো আসলে ভয়ের কিছু নেই, মানে তুমি যা জানো সেটাই বলো। স্যার, আমার আম্মু ডক্টর টেস্ট করতে দিয়েছিলেন আর কি, তখন শুনেছিলাম। আচ্ছা,
ভেরি গুড। তোমার আম্মুর নিশ্চয়ই কোনো একটা সমস্যা ছিল, কি সমস্যা হতে পারে? যদি তোমার আপত্তি না থাকে আমাকে বলতে পারো। যেমন ধরো হাই প্রেশার আছে, বা ডায়াবেটিক আছে, হার্টের রোগ আছে, বা এই জাতীয় কিছু। স্যার ডায়াবেটিস আর হচ্ছে ঠিক আছে, আমি প্রশ্নটা করলাম কেন দেখো, যে যখন কারোর মধ্যে তোমার হচ্ছে ডিসলিপিডিমিয়া মানে হচ্ছে আমার ব্লাডের মধ্যে লিপিড গুলা যে অনুপাতে থাকা দরকার ছিল সেভাবে নেই, হ্যাঁ, সেটাকে বলছে ডিসলিপিডিমিয়া। সাধারণত মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, সেটা হচ্ছে যে ডিসলিপিডিমিয়া মানে হচ্ছে হাই লিপিড প্রোফাইল। হ্যাঁ, লিপিড প্রোফাইলের মধ্যে হাই গুলা কি, কিছু রেয়ার কন্ডিশন আছে যেখানে লিপিড কমও থাকতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আমরা বিবেচনায় আনবো না ফার্স্ট প্রফেশনে এগুলো ডিজিজ রিলেটেড। তাহলে এই যে কম্পোনেন্ট অফ দ্য লিপিড প্রোফাইল, আচ্ছা ডিসলিপিডিমিয়াটা আমরা এটা বলে ফেললাম, হ্যাঁ, এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার যেখানে তোমার হচ্ছে অ্যাবনর্মাল অথবা হাই লিপিড গুলো থাকে। এখন লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট তোমার আম্মু রিপোর্টটাতে গিয়ে দেখবা, যেখানে লেখা আছে যে টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, টিজি বা টিএজি ট্রাইএসএল কোলেস্টেরল, আর হচ্ছে এইচডিএল কোলেস্টেরল, এগুলো হচ্ছে তোমার একটা লেভেল দেওয়া আছে তোমার আম্মুরটা বা পেশেন্টেরটা, আর হচ্ছে পাশে একটা রেফারেন্স ভ্যালু দেওয়া আছে যে এত থেকে এত থাকা দরকার ছিল কিন্তু এত এখন ওনারটা পাওয়া গেছে, তা সেই অনুযায়ী তুমি ইন্টারপ্রেশন করবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তোমার এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা আর ভালো কোনটা কেউ বলতে পারবা? LDL ভালো। ভালো, এলডিএল খারাপ। আচ্ছা, এলডিএলটা হচ্ছে তোমার খারাপ কোলেস্টেরল, এবং এটা হচ্ছে মেজর কজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস অর অ্যাথেরোজেনিক, ইট ইজ ভেরি ব্যাড কোলেস্টেরল। হ্যাঁ, আর হচ্ছে এইচডিএলটাকে বলা হয় স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, স্ক্যাভেঞ্জার মানে কি বলতো? স্ক্যাভেঞ্জার মানে ঝাড়ুদার। হ্যাঁ, সে হচ্ছে আমাদের ব্যাড কোলেস্টেরল গুলোকে তোমার হচ্ছে নিয়ে লিভারে নিয়ে আসে পেরিফেরাল ব্লাড থেকে। আর এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা, সেটা হচ্ছে ভালো। আমাদের এক্সপেক্টেড হচ্ছে এইচডিএল শুড বি হাই and LDL triglyceride total cholesterol should be low or within the normal physiological limit. নরমাল লিমিট আর কি, ফিজিওলজি মানেই নরমাল ফিজিওলজি কথাটা ঠিক না। আচ্ছা, এখানেও একটা কথা আছে যে তোমার তোমাকে বলবে যে হোয়াট ইজ লিপিড প্রোফাইল, তারপর লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট গুলো কি এবং তার রেফারেন্স ভ্যালু গুলো। এখানে স্যার দেখবা যে লিপিড প্রোফাইল উইথ তার রেফারেন্স ভ্যালু, এটা কিন্তু স্যার দিয়ে দিছে এই যে মিলিগ্রাম পার্সেন্টেজ অথবা একটা রেফারেন্স রেঞ্জটা। হ্যাঁ, বর্ডার লাইন হাইটা এগুলো লাগবে না, কত কত থাকতে হবে যে টোটাল কোলেস্টেরল 200 মিলিগ্রাম, এলডিএল শুড বি লেস দেন 130 মিলিগ্রাম পার ডিএল, হ্যাঁ, টিএজি লেস দেন, এইটুকু তোমাকে জানতে হবে প্রথমটা, ডিজায়ার লেভেল যেটা হচ্ছে তোমার নরমাল ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ সিরাম কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল উইথ দেয়ার নরমাল ভ্যালু আর ডিসলিপিডিমিয়া। আচ্ছা, তখন তোমাকে স্যার বললো আচ্ছা আমি যদি কাউকে লিপিড প্রোফাইল টেস্ট করতে দেই তাহলে তাকে কি কি করতে হবে। এখানে কিন্তু যে প্রিপারেশন ফর দ্য লিপিড প্রোফাইল টেস্ট একদম ওইটার মতোই। তুমি দেখো 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা ওভারনাইট ফাস্টিং করতে হবে, ওই সময় কিছু খাওয়া যাবে না। কারণ তোমরা জানো, তুমি যদি সকালে খাওয়ার পরপরই কিন্তু আমাদের ব্লাডের মধ্যে কি হচ্ছে, ওই যে ফ্যাট ডাইজেশন ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন, তো ওইখানে আমার ব্লাডের মধ্যে কিন্তু তোমার হচ্ছে যে ওই যে কাইলোমাইক্রন, তারপর হচ্ছে যে ইয়েগুলা, হ্যাঁ, ট্রাইএসাইলগ্লিসারল, এগুলা ইনফ্লাক্স হবে, তাই না? তখন আমি টিজিটা খুব হাই পাওয়া যাবে, তাহলে আমাকে কি করতে হবে? ফাস্টিং থাকতে হবে। তারপরে ইউজুয়াল ডায়েট ইন প্রিভিয়াস 3 days, ইউজুয়াল অ্যাক্টিভিটিস মানে ওভার এনথুসিয়াস্টিক হয়ে কিছু করা যাবে না, মানে তুমি নরমাল তোমার যে লাইফটা লিড করতে সেটা করবা। এবং কোনো ধরনের ট্রমা সার্জারি অ্যাকিউট ইনফেকশন এন্ড প্রেগন্যান্সি, তুমি জ্বর নিয়ে আসছো, কারো একটা সিভিয়ার একটা সার্জারি হয়েছে গতকালকে, এখন তার লিপিড প্রোফাইল, এই জাতীয় টেস্টগুলো করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে তুমি থাইরয়েড হরমোন টেস্টগুলো কখনো কোনো অ্যাকিউট ইলনেসে করা যাবে না। হ্যাঁ, অ্যাকিউট ইলনেসে করলে তোমার হচ্ছে থাইরয়েড টেস্টটা উল্টা পাল্টা আসবে। আচ্ছা, তাহলে আমার লিপিড প্রোফাইলটা চলে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাবরেটরি হ্যাজার্ড, এটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। লিভার ফাংশন টেস্ট, আচ্ছা, গিভ দ্য প্রিন্সিপাল অফ ফটোমেট্রি, কলোরিমেট্রি, এগুলো আমি এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়াতে যাচ্ছি না, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে যে ওই প্র্যাকটিক্যাল যে বইগুলো আছে, হ্যাঁ, ওই মানে যেগুলো চৌথা টাইপের বই, ওগুলো থেকে দেখে নিবা। আর প্র্যাকটিক্যাল করার সময় তোমাদের লিখতে হবে যে বিয়ার্ডস ল, ল্যাম্বার্টস ল, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, বিয়ার্ডস ল, ল্যাম্বার্টস ল পরীক্ষায় আসবে, ফটোমেট্রি, কলোরিমেট্রির প্রিন্সিপালটা পরীক্ষায় আসবে। আমি তোমাদেরকে আজকে যেগুলো বলতেছি এগুলো সব কিন্তু কোশ্চেন, হ্যাঁ, একেবারে কোশ্চেন বলে দিচ্ছি তোমাদেরকে। এগুলো ঢাকা বোর্ডের তোমাদের আচ্ছা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই যে বোর্ডের কোশ্চেন পাওয়া যেত, ওই যে নীলক্ষেত থেকে বিভিন্ন মানে বোর্ড বলতে হচ্ছে আমাদের বোর্ড তো হচ্ছে ভার্সিটি কোশ্চেন গুলো পাওয়া যেত, ওখান থেকে দেখে নিবা এই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন ইয়ারে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো হচ্ছে একটা কোশ্চেন আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমরা একটু নিজেরা মাথা খাটায় লিখবা। সেটা হচ্ছে কি, স্টেট দ্য রোল অফ কোলেস্টেরল ইন হেলথ এন্ড ডিজিজ। আচ্ছা, আমি এটাকে বললাম যে আচ্ছা আমি তোমাকে একটা ভাব সম্প্রসারণ দিলাম
কোলেস্টেরল ইজ ইট ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল? যে কেউ একজন বলো তো দেখি। So, desirable for making steroid hormones, but undesirable because atherosclerosis করে। আচ্ছা, মানে মোটামুটি কিন্তু হয়েছে, ও মানে মোর দেন 50% কাভার্ড হয়ে গেছে। কোলেস্টেরল তো শুধুমাত্র হরমোন না, তুমি দেখো যে আমাদের যে সেল মেমব্রেন, তাই না, সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার, দ্যাট ইজ ফ্লুইড মোজাইক মডেল, যেটা তোমরা পড়েছো, তাইলে ওখানে কি, ওখানে হচ্ছে তোমার আমার পুরোটাই তো তোমার হচ্ছে কোলেস্টেরল, তাই না? কোলেস্টেরল এটা হচ্ছে মূল অংশটা। তারপর হচ্ছে যে ওগুলোর মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন থাকে, কোলেস্টেরল যে লিপিড বাইলেয়ার, তাহলে আমার সেল মেমব্রেন, আমি সেল নাই তো আমিই নাই, আমি 100 ট্রিলিয়নস অফ সেল, কোলেস্টেরল আমার এখানে ম্যান্ডেটরি। তারপরে যে এই যে অ্যান্ড্রোজেন হরমোন, সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন, অল আর স্টেরয়েড। স্টেরয়েড যে মানে হরমোনের মধ্যে যে স্টেরয়েড অংশটা, সেটা তো থাকবেই, তাই না? স্টেরয়েড নিউক্লিয়াসটার নাম বলতে পারবো কেউ? Cyclopenhydrophenanthrin। সাইক্লোপেনহাইড্রো না, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনানথ্রিন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় ধরে। আবার হচ্ছে তোমার অনেক সময় এটার বানান জিজ্ঞেস করে, বুঝছো? ধরো তুমি খুব ভালো পারতেছো, বললো যে এটা বানান লিখে দেখাও। হ্যাঁ, এটা মানে মানে অনেক সময় স্যারদের চয়েস থাকে এটা। আচ্ছা, তো এটা আমার এটা মোটামুটি। আর হচ্ছে কেন এটা আনডিজায়ারেবল? আনডিজায়ারেবল হচ্ছে যদি আমার নর্মাল লিমিটেড যে আনডিজায়ার্ড কোলেস্টেরল, অর্থাৎ এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল, ট্রাইএসাইলগ্লিসারল বা টিজি, এগুলো যদি হাই থাকে, দ্যাট ইজ আনডিজায়ারেবল। তাহলে হেলথ এন্ড ডিজিজ দুটোতে এটা রোল আছে। আচ্ছা, এটা একটু সুন্দর করে নোট করে পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, তারপর আসো হোয়াট আর দ্য স্যাম্পলস অফ বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, এটা আমি বলছি এক্ষুনি তোমাদেরকে। আর হচ্ছে যে হ্যাজার্ডস অফ, এটাও আমি তোমাকে এখনই বলে দিচ্ছি। আচ্ছা, এই একটু আগে যে এনজাইম গুলো বললাম, ধরো তোমাকে বললো যে কোশ্চেনটা শুরুই করলো হোয়াট আর দ্য নন ফাংশনাল এনজাইম। হ্যাঁ, তুমি তো আসো হচ্ছে যে সেই IUBMB ক্লাসিফিকেশনে, অথবা তুমি এনজাইম চ্যাপ্টারে পড়ে আসো, কিন্তু নন ফাংশনাল শুনে হঠাৎ করে ভয় পাওয়ার কিছু না। এটা হচ্ছে এই এনজাইমগুলো যেগুলো আমরা বললাম। Why they are non-functional? Because they are normally not present in the blood or very little amount in the blood and play no definite function. In the disease condition, they are released from the organ specific, from the specific organs, and enzymes are detected in the blood according to organ injured. হ্যাঁ, তাহলে এটাও বলে ফেলছি। তারপর হচ্ছে যে এক মিনিট আমি একটু রিভাইজ দিয়ে নিই, মানে দেখি যে কোনো কিছু বাদ পড়লো কিনা। হ্যাঁ, আচ্ছা, স্টেট দ্য প্রোটোকল টু অ্যাসেস দ্য রেনাল ফাংশন, এইভাবে একটা কোশ্চেন আসছে। স্টেট দ্য প্রোটোকল মানে নিয়ম। হ্যাঁ, প্রোটোকল মানে একটা আছে না, যে ধরো একটা প্রোটোকল অনুযায়ী কাজ করা। যেমন ধরো আমাদের ডিপার্টমেন্টের প্রোটোকল, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে স্বামী ম্যাডাম, তারপরে এরকম টাইপের। আবার ধরো যে প্যারেড করতে যারা ক্যারেট কলেজে ছিল, সবার প্রথমে একজন দাঁড়ায়, কমান্ডার দাঁড়ায়, তারপরে হচ্ছে যে হাউস ক্যাপ্টেন দাঁড়ায়, তারপরে এরকম দাঁড়ায়, এরকম টাইপের। হ্যাঁ, তাহলে নিয়মটা কি? প্রোটোকল হচ্ছে আমি হচ্ছে ব্লাড টেস্ট করবো, এন্ড হচ্ছে ইউরিন টেস্ট করবো। ব্লাডে কি কি টেস্ট করবো, ইউরিনে কি কি টেস্ট করবো। আচ্ছা, আরেকটা টেস্ট এখানে বই লেখা নাই, কিন্তু আমি যেহেতু আমি একজন ক্লিনিক্যাল ডক্টর, আমি সেই হিসাবে বলতে পারছি, তুমি আল্ট্রাসাউন্ড অফ দি কিডনি অথবা মানে রেনাল সিস্টেম, হ্যাঁ, এটা বলতে পারো চাইলে। ইমেজিং, একটু আগে আমরা বললাম না, রেডিও আইডেন এন্ড আপটেক ইমেজিং অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে ইমেজিং, এটা বলতে পারো। বললেও শেষে বলো, প্রথমে আগে বলো না, যেহেতু বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিবা, এটা প্রথমে না, এটা লাস্টে বলবা। আচ্ছা, এবার তোমার আমাদের এই মনিটরের নাম যেন কি ছিল? রিফাত, তাই না? এন্টায়ার স্কিন, এটা দিব না? জি স্যার। আচ্ছা, আমি প্রেজেন্ট নাও এই অপশনে যাব নাকি? না স্যার, ওখানে প্রেজেন্ট অপশন দিলে তাহলে স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। প্রেজেন্ট নাওতে তিনটা অপশন আসছে, একটা হচ্ছে ইওর এন্টায়ার স্ক্রিন, হচ্ছে উইন্ডো এ ট্যাব। উইন্ডো দিয়ে আপনার যে প্রেজেন্টেশন আছে ওটা ওপেন, কিন্তু ওখানে তো যাচ্ছে না। কোনো অপশনই দেখাচ্ছে না। এটাতে দেখাতে পারলে তো খুব ভালো হতো তোমাদেরকে। প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন, শেয়ার। আচ্ছা, তোমরা এখন কি দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। মানে অনেকগুলো স্ক্রিনশটের মতো দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্যার আপনার এন্টার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি।
আচ্ছা ইন্টারেস্টিং, মানে আমি যা দেখতে পাচ্ছি তুমি তা দেখতে পাচ্ছ। আচ্ছা ওকে। জি আচ্ছা এখন দেখো স্পেসিমেন ইউজ ফর দ্য বায়োকেমিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, এই যে আমরা বললাম তোমাকে বলতে পারে আচ্ছা তুমি যে বায়োকেমিক্যাল টেস্ট করবা, কি কি জিনিসের টেস্ট করা যায় বায়োকেমিক্যাল, তখন আমাদের বডির থেকে শুধুমাত্র যে ব্লাড ইউরিন করবো তা না, অনেক কিছু টেস্ট করা যায়। দেখো ভেনাস ব্লাড এন্ড প্লাজমা এন্ড সিরাম। আমি সিরাম আর প্লাজমা কি পার্থক্য এটা তোমরা তো জানো, তাও আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এক্ষুনি। আর্টারিয়াল ব্লাড, আচ্ছা আর্টারিয়াল ব্লাড থেকে আমরা হচ্ছে তোমার আর্টারিয়াল ব্লাড থেকে লিখে রাখতে পারো আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়, এবিজি। শুধু নামগুলা পারলেই হবে, আর পরের জিনিসগুলো হচ্ছে খুব বেশি নাম্বার পাওয়ার জন্য। হ্যাঁ, আর্টারিয়াল ব্লাড দিয়ে এবিজি বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়। ক্যাপিলারি ব্লাড দিয়ে কি টেস্ট করা হয়, কেউ একজন যদি আমাকে বলতে পারে আমি খুব খুশি হব। ক্যাপিলারি ব্লাড দিয়ে কি টেস্ট করা হয়, কেউ একজন, এনিওয়ান? কি? ব্লাড গ্রুপিং। আচ্ছা ভেরি গুড, ভেরি ভেরি গুড। আরেকজন বলো তো, আরেকটা টেস্টের নাম বলো তো। ESR কি? হ্যাঁ ভেরি গুড। এই যে দেখো আমরা বাসায় আমরা যে হোম মনিটরিং করি, যেই একটু আগে যে স্টুডেন্টটা বললা যে আমার আম্মুর ডায়াবেটিক আছে, হ্যাঁ আমি জানি না তাদের বাসায় ব্লাড সুগার মেশিন আছে কিনা বা ওই যে গ্লুকোমিটার আছে কিনা। ওই যে আমরা আঙ্গুল ফুটা করি তাই না, টিপ অফ দ্য ফিঙ্গার, টিপ অফ দ্য ফিঙ্গার যে আমরা একটা ল্যান্সেট দিয়ে ফুটা করি, সেখানে কি আমরা কোনো ভেইন বা কোনো আর্টারি পাংচার করি? আমরা পাংচার করি হচ্ছে ক্যাপিলারি, তাই না? কারণ আওয়ার ক্যাপিলারি হচ্ছে একটা মহাবৃক্ষ, ইট ইজ এ গ্রেট গ্রেট ট্রি এন্ড এনসার্কলিং ফ্রম দ্য হেড টু টো। তাহলে ওখানে আমি যখনই আঙুল ফুটা করব সেই ব্লাডটা আসতেছে কিন্তু একটা ক্যাপিলারি বা ফিউ ক্যাপিলারি রাপচার হয়। তাহলে ক্যাপিলারি ব্লাড দিয়ে আমরা কি করি, একটা হচ্ছে যে আমরা ব্লাড অনলি, যদি কেউ বলে যে আমি শুধু ব্লাড টেস্ট করতে আসছি, সরি আমি ব্লাড গ্রুপিং করতে আসছি, দেখবা যে ওই যে আমাদের মেডিকেল কলেজে ছিল সন্ধানী, তো ওইখানে তোমাদের মেডিকেল কলেজে কি আছে আমি জানি না, যে ব্লাড গ্রুপিং করা হয় আর হচ্ছে ব্লাড ইয়ে করা হয়। ইউরিন দিয়ে কি টেস্ট করা হয় এটা বলার অপেক্ষা রাখে না। স্টুল দিয়ে, ফিসেস মানে স্টুল, এটাও তোমরা জানো। সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে আমাদের লাম্বার পাংচার, লাম্বার পাংচার L2-3। এই যে একটু আগে বলছিলাম না যে ক্লিনিক্যাল অ্যানাটমি, তোমাদেরকে যখন ওই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আর পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এই দুটার মাঝখানে দেখতে ইমাজিনারি লাইন ড্র করে, এটা কি পড়াইছে কিনা? হ্যাঁ, ওই যে এলপি বা লাম্বার পাংচার করা হয়, এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। তাহলে ওইখান থেকে লাম্বার পাংচার করে আমরা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বের করি এবং সেটার হচ্ছে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করি। স্পুটাম মানে হচ্ছে কফ, আমরা যেটাকে বলি কফ, এই আমাদের মেডিকেলি কফ মানে সিও, যে কফ মানে কাশি, আর যেটাকে আমরা বলি কফ মানে যেটা দলা আকারে বের হয় সেটা আসলে স্পুটাম। স্যালাইভা টেস্ট করতে পারি, স্যালাইভা। টিস্যু, দেখা গেছে তোমার বডি থেকে কোনো একটা গ্রোথ আসছে, সেই বডিটা ওইখান থেকে টিস্যুটাকে আমি কেটে নিয়ে রিসেকশন করে ওটাকে টেস্ট করা যেতে পারে। সেলস। ক্যালকুলাই, ক্যালকুলাই মানে হচ্ছে স্টোন, যেমন কারো রেনাল স্টোন হলো, সেই স্টোন বা অথবা গলব্লাডার স্টোন হলো, সেগুলোরও বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করা যায়। সেটা কি কোলেস্টেরল স্টোন, সেটা কি পিগমেন্টেড স্টোন, সেটা কি বাইলেসিস স্টোন, এটা এগুলা তোমার অ্যানালাইসিস করা যায়। আচ্ছা এবার আসো হোয়াট আর দ্য ল্যাবরেটরি হ্যাজার্ডস। এগুলা আসলে মানে তোমাদের জন্য একেবারে চাইল্ডিশ কোশ্চেন, মানে এগুলা হয়তো তোমরা অনেক আগে থেকেই পারো। ফায়ার মানে ফিজিক্যাল কেমিক্যাল, হ্যাঁ রেডিয়েশন, ফিজিক্যালি হচ্ছে ফায়ার, তারপরে ব্রেকেজ অফ দ্য গ্লাস ওয়্যার। হ্যাঁ, তুমি ওই যে গতবার পরীক্ষার সময় এই গত যে পরীক্ষা নিলাম মানে মিড করোনা, তোমাদের আগের বড় ভাইদের অনেকে মানে গ্লাস ওয়্যার ভেঙে ফেলছে পরীক্ষার সময়। শার্পস, দেখা গেছে তুমি ল্যাবে কাজ করতেছো, তোমার শার্প কাটিং কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে ইয়ে হতে পারে। স্পিলেজ মানে পড়ে যাওয়া, তুমি কোনো অ্যাসিড মানে ঢালার সময় বা ইয়ার সময় সেটা পড়ে গিয়ে শরীরে লাগতে পারে। প্রেসার ইকুইপমেন্টস, কোনো হাই প্রেসার ইকুইপমেন্ট নিয়ে যদি ডিল করতেছো, গ্যাস সিলিন্ডার ছিল বার্নারের জন্য অথবা গ্যাসের লাইন ছিল, সেটা বার্স্ট হতে পারে। এক্সট্রিম হিট অর কোল্ড, কেমিক্যাল হ্যাজার্ড বা রেডিয়েশন হ্যাজার্ড। হ্যাঁ, আচ্ছা দেখো এটা হচ্ছে আমি এখন তোমাকে যেটা দিচ্ছি, এটা হচ্ছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন একেবারে লেটেস্ট যে গাইডলাইনটা 2021 এর, সেখানে দেখো ক্রাইটেরিয়া ফর ডায়াগনস্টিক প্রি ডায়াবেটিক, এগুলো অলরেডি আমি বলে ফেলছি। দেখো এই যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ হচ্ছে দেখো 5.6, আমি বলছিলাম যে 5.5 পর্যন্ত নরমাল, 5.6 থেকে 6.9 ওটা আইএফজি। 5. তুমি 6 বলবা, তোমাদের বইয়ে যদি লিপিং কোড হারপার বা তোমাদের টেক্সট বই যদি থাকে তাহলে হচ্ছে 6 বলবো, কোনো আপত্তি নাই। আর 2 আওয়ার্স আফটার 75 গ্রাম, দেখো এখানে কথাটা কি হয়ে লিখছে, ডিউরিং ওজিটিটি, বুঝছো? কারণ ওজিটিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্স, তুমি তো করবা 2 ঘন্টা ব্যাপী করবা, মানে 2 আওয়ার্স আফটার ওজিটিটি মানে কি 2 ঘন্টা করে যাবত ওজিটিটি করে তারও আবার 2 ঘন্টা পরে করবা। এই জন্য 2 আওয়ার্স আফটার ওজিটিটি টার্মটা আমার কাছে খুব একটা সুন্দর লাগে না, বলতে পারো ডিউরিং ওজিটিটি অথবা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম অ্যান্ডারেজ গ্লুকোজ। দেখো বলতেছে কত, 7.8 হতে হবে, কারণ নরমালি হচ্ছে লেস দেন 7.8, 7.8 থেকে
11.1 হয়ে গেলে তো আবার ডায়াবেটিক হয়ে যাচ্ছে এটা। অথবা দেখো আমি বলছিলাম যে হিমোগ্লোবিন A1C 5.6 পর্যন্ত নরমাল, এখানে দেখো 5.7 থেকে 6.4, এটা হলো হচ্ছে তোমার প্রি ডায়াবেটিক। এটা কিন্তু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এডিএ গাইডলাইন। আচ্ছা এবার দেখো ক্রাইটেরিয়া ফর ডায়াগনোস্টিক অফ ডায়াবেটিক, এটাও এডিএ গাইডলাইন। দেখো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মোর দেন ইকুয়াল 7, 2 hours after postprandial glucose more than equal 11.1 during OGTT, or hemoglobin A1C more than equal 6.5%, or random blood sugar more than equal 11.1 in a hyperglycemic or hyperglycemic patient in a random plasma glucose। হ্যাঁ, একটা পেশেন্টের যদি হাইপারগ্লাইসেমিক, পলিউরিয়া, পলিডিউসিয়া, পলিফ্যাজিয়া, ওয়েট লস, হ্যাঁ, ওন্ড ইনফেকশন এগুলো থাকে, এখানে এসে আমি র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করে দেখলাম 15, তারা ডায়াবেটিক নির্ণয় করার জন্য এটাই যথেষ্ট। আচ্ছা প্লাজমা, একটু আগে বলছিলাম না যে প্লাজমা আর সিরাম, দেখো প্লাজমা হচ্ছে কি আর সিরাম কি। সিরাম আর প্লাজমা, আমরা বলি না যে প্লাজমার মধ্যে তোমার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো থাকে, তো যখন তুমি এটাকে কোনো অ্যান্টিকোয়াগুলেশন না দিবা তখন সে কিন্তু ন্যাচারালি কোয়াগুলেট করে যাবে এবং কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইউজ হয়ে যাবে, তখন এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটার নাম হচ্ছে সিরাম। আচ্ছা অনেক সময় দেখবা কেউ কি কোনোদিন ব্লাড দিছো কিনা, ব্লাড পরীক্ষার জন্য কেউ কোনোদিন ভেনি পাংচার করে ব্লাড দিয়েছো? কেউ কোনোদিন, কেউ একজন কোনো কারণে পরীক্ষার জন্য ব্লাড দেওয়া লাগছে, বলতে পারবা? জি স্যার, দিয়েছি। আচ্ছা যে দিয়েছো সে একটু ব্লাড দেওয়ার প্রসিডিউরটা একটু বলো তো, তোমাকে কি করেছিল প্রথমে, নির্ভয়ে বলো, ভুল ধরার কোনো বিষয় নাই, জাস্ট ডিসকাশনের মতো, মানে তুমি জাস্ট তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। টর্নিকট দিয়ে বাঁধে ইয়ার উপরে, হুম। এলবোর উপরে, হুম। দেন ভেইনটা মানে পপ হয়ে যায়, মানে কিছুক্ষণ পরে ভেইনটা ফিলস আপ উইথ ব্লাড, তারপর তারা পালপেট করে ইয়া কটন বাড দিয়ে মুছে দেন সিরিঞ্জ ইনসার্ট করে। আচ্ছা গুড, ঠিক আছে। এখন দেখো এই প্রসিডিউর গুলো দেখো, তোমার হচ্ছে প্রথমে তোমার হচ্ছে যে তুমি একটা ল্যাবে গেলা, তারপর তোমার হচ্ছে যে কিউবিটাল ফসা যেখানে, বা এই যে জাস্ট যেখানে আমরা সাধারণত অ্যান্টিকিউবিটাল ভেইন এবং এগুলোর যে ব্রাঞ্চ গুলো আছে সেখান থেকে নিই, সেখানে একটা টর্নিকট দিয়ে বেঁধে তোমার ভেনাস রিটার্নটাকে একটু কমিয়ে দেওয়া হয়, যার কারণে ভেইন গুলো এঙ্গোর্জ হয়ে যায়। তারপর সেখানে একটা অ্যালকোহল প্যাড অথবা হচ্ছে যে ও যেটাকে বলতে যাচ্ছে যে কটন বাড, অ্যালকোহল প্যাড অথবা কটন সোক উইথ অ্যালকোহল দিয়ে তোমার হচ্ছে পরিষ্কার করে। তারপর হচ্ছে এখানে একটা তোমার নিডল ঢুকানো হয়, ব্লাডটা দেওয়া হয়, এবং খেয়াল করবা যে ব্লাডটা যখন তারা টেস্ট টিউবে থাকে তখন কিন্তু নিডলটা খুলে ফেলে, খেয়াল করে দেখবা যে টেস্ট টিউবে যখন ব্লাডটা সে পোর করে দেয় তখন কিন্তু সে নিডলটা খুলে ফেলে। এই কথাগুলো কেন বলছি দেখো, আবার দেখবা যে অনেক যারা অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান তোমার এখানে কি করবে জানো, ভেইন গুলাকে এনগোর্জ করার জন্য টাস টাস করে কতগুলো বাড়ি মারবে, এখানে ঠাস ঠাস করে হাত দিয়ে থাপ্পড় মারবে, এটা করা যাবে না। হ্যাঁ, এবং টর্নিকয়েডটা খুব টাইট করে বাঁধা যাবে না, টাস টাস করে বাড়ি মারা যাবে না, খুব চিকন নিডল ইউজ করা যাবে না। ইউজ করলে কি হবে, তোমার এখানে স্যাম্পলটা হেমোলাইসিস হয়ে যাবে, ক্যাপিলারি না, এটা তো একটা মানে মেটাল বডি, তাহলে তোমার ওইখানে কিছু ইনজুরি হবে। ফোর্সিং দ্য ব্লাড থ্রু দ্য নিডল টিউব অর বাল্ব টু ভিগোরাসলি, একেবারে তুমি সারা শরীরের শক্তি দিয়ে এটাকে তুমি ঝাঁকাবা, সেটাও হবে না। এটা ভেরি জেন্টলি তোমাকে হচ্ছে মানে এটা একটা সিস্টেম আছে, আমি তোমাকে ফিজিক্যালি দেখাতে পারলে ভালো হতো। আর প্রেজেন্স অফ এক্সেস অ্যান্টিকোগুলেন দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা আমার একটা ফোন আসছে খুব বারবার, আমি একটু ফোন ধরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আচ্ছা হ্যাঁ, কোথায় আছেন আপনি? হুম। আচ্ছা ঠিক আছে, ওটা সারা বাকিগুলো আপনি নিয়ে আসেন। হ্যাঁ, আমি একটু বিজি আছি, আপনি এসে তারপর ফোন দিন। হ্যাঁ। হুম। হ্যাঁ। ওকে। আচ্ছা তারপর হচ্ছে যে দেখো ফ্রিজিং করা যাবে না। হ্যাঁ, ফ্রিজিং করা যাবে না। তুমি ব্লাড যে মানে আমরা যে ব্লাড ডোনেট করি সেটা ফ্রিজিং করি, কিন্তু আমাদের যে বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের জন্য যে টেস্ট করার জন্য এটা কোনো অবস্থাতেই ফ্রিজিং করা যাবে না। আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, স্টোর এট রুম টেম্পারেচার, অ্যালো অ্যালকোহল টু ড্রাই কমপ্লিটলি। তুমি যখন অ্যালকোহল প্যাড দিয়ে মুছবা তোমার হাতটা, ওই ভেজা অ্যালকোহলের ওইখান দিয়ে ওই জায়গাটা ড্রাই হতে হবে। হ্যাঁ, এবং ডু নট ইউজ দ্য স্মল গজ। স্মল গজ মানে হচ্ছে যে গজ, গজ বলতে ওই যে গজ ব্যান্ডেজ না, এখানে এটা হচ্ছে নিজের সাইজ বোঝানোর জন্য। হ্যাঁ, এই যে ডু নট শেক দ্য হ্যান্ডেল টিউব। আচ্ছা আরেকটা
অনেক সময় বলে যে তোমার হচ্ছে যে সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি অফ টেস্ট, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে এটা তোমাদের বইতে কিভাবে আছে জানি না, এটা হচ্ছে তোমার মেডিসিনের বই থেকে আমি নিচ্ছি। সেটা হচ্ছে সেনসিটিভিটি এন্ড, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেমন ধরো এখন একটা কোভিড প্যান্ডেমিক চলছে, তাই না? তোমরা কিন্তু অনেক সময় টিভিতে শুনে থাকতে পারো যে ফলস নেগেটিভ আসছে, ফলস পজিটিভ আসছে, অমুকের ডিজিজ আছে কিন্তু আসলে তার মধ্যে খুবই লক্ষণ আছে, সব লক্ষণ আছে কিন্তু তার কিন্তু কোভিড টেস্টটা নেগেটিভ আসছে, তার মানে কি ফলস নেগেটিভ। আবার আরেকটা টেস্ট করতে গেলে দেখা গেছে যে মানে অন্য কোন একটা ডিজিজ, এই টেস্টটা তোমার হচ্ছে সাপোজ ভিডিআরএল টেস্ট করা হলো, এটা পজিটিভ আসছে, আসলে তার মধ্যে সিফিলিসের কোনো লক্ষণ নাই এবং হিস্ট্রি অফ সেক্সুয়াল এক্সপোজারও নাই, তাহলে ফলস পজিটিভ। তাহলে কোনো একটা টেস্ট ফলস নেগেটিভ হতে পারে, ফলস পজিটিভ হতে পারে। এটা হচ্ছে তোমার একটা মোদ্দা কথা বা একটা রাফ আইডিয়া। এখন দেখো ডায়াগনস্টিক টেস্ট, এই যে ফলস পজিটিভ ফলস নেগেটিভ, এরা কারা? এরা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, হ্যাঁ। টার্মটা সেনসিটিভিটি এন্ড স্পেসিফিসিটি। এখন আমি দেখো একটু মার্কিং করে দিয়েছি। সেনসিটিভিটি কোন একটা টেস্টের বলতে বোঝায় যে সে ট্রু পজিটিভকে মানে তার ডায়াগনোসিস করার ক্ষমতা, হ্যাঁ। যদি কোনো একটা টেস্টের মধ্যে 100টা মানুষ যার মধ্যে 70 জনের ডিজিজ আছে, সে যদি তোমার হচ্ছে 70 জনের এই ওই 70 জনকেই সে ডিটেক্ট করে দিতে পারে, ওই 70 জনকে তো সে করবেই, তাহলে সে সেনসিটিভ, হ্যাঁ। এখন দেখো ওই 70 জনের চেয়ে যদি সে বেশি করে ফেলে তখন তার কি হবে? ধরো আর 5 জনের গায়ে ডিজিজ ছিল না, সেই টেস্টটা তার আসছে পজিটিভ, তার আসবে হচ্ছে ফলস পজিটিভ, বুঝছো? তাহলে তার সেনসিটিভিটি কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কোন একটা টেস্ট করে, যেমন ধরো আমি কোন একটা পেশেন্টের একটা টেস্ট করে যদি নেগেটিভ বলার পরে যদি আমি একেবারে 100% কনক্রিটলি বলতে পারি যে টেস্ট নেগেটিভ মানে তার শরীরে আসলে ওই রোগটা নাই, তাহলে হচ্ছে তোমার সেটা স্পেসিফিক টেস্ট ফর দ্যাট ডিজিজ। মানে কোন একটা টেস্ট যদি তার নেগেটিভ স্যাম্পলটাকে বের করে দিতে পারে তাহলে সেটাকে বলা হচ্ছে স্পেসিফিসিটি, হ্যাঁ। মানে ধরো আমি কোন একটা পেশেন্টকে এসএলই একটা রোগের নাম, ধরো সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এখন এই টেস্টটার জন্য আমি করতে হবে অ্যান্টিডিএস ডিএনএ করে যদি আমি নেগেটিভ পাই তাহলে এই টেস্টটা ভার্চুয়ালি আমি বলতে পারবো যে পেশেন্টের এসএলই নাই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্পেসিফিসিটি হাই। এটা বোঝা যাবে কিভাবে? দেখো, এটা পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়, হ্যাঁ। দেখো পজিটিভ টেস্ট, একটা টেস্ট পজিটিভ আসছে, লাইক একটা টেস্ট পজিটিভ আসছে, তাহলে সেই টেস্টটা পজিটিভ আসার ব্যাখ্যা কি হতে পারে? আসলে তার মধ্যে ট্রু পজিটিভ মানে তার মধ্যে ডিজিজ ছিল, অথবা তার মধ্যে ডিজিজ ছিল না, ফলস পজিটিভ আসছে। তাহলে এটা সেনসিটিভিটি কি? সেনসিটিভিটি দেখো, সেনসিটিভিটি হচ্ছে ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা হচ্ছে তোমার সেনসিটিভিটি। আরেকটা পেশেন্টের, ধরো আমি একটা পেশেন্টের মানে আমি স্পেসিফিসিটি একটা টেস্টের বলতে যাচ্ছি, তাহলে হচ্ছে ট্রু নেগেটিভ মানে কারণ আমি একটু আগে বললাম যে স্পেসিফিসিটি মূলত হচ্ছে ডিটেক্ট করে যে নেগেটিভ, আমি এই টেস্টটা করে বলে দিতে পারবো যে টেস্টটা মানে এই রোগটার মধ্যে নাই, তাহলে ট্রু নেগেটিভ বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস নেগেটিভ ইনটু 100, এটা পার্সেন্টেজ আসবে, এটা হচ্ছে সেনসিটিভিটি। আচ্ছা, প্রিসিশন অ্যাকুরেসি, এগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রিতে যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চাও পরবর্তীতে, মানে এমবিবিএস পাস করবে, এখন তোমরা ফার্স্ট ইয়ারে, তারপরে তোমরা সেকেন্ড ইয়ার, তারপরে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তারপরে ইন্টার্নি, তারপরে বায়োকেমিস্ট্রিতে যদি পোস্ট গ্রাজুয়েশন করার কেউ ইচ্ছা পোষণ করো তাহলে তোমরা এটা দেখতে পারো। সাধারণত এটা খুব একটা ইম্পর্টেন্ট না। প্রিসিশন মানে এই যে দেখো, এটা বোঝার চেষ্টা করো। যেমন ধরো এখানে অ্যাকুরেসি মোটেও নাই, কারণ আমি এখানে কিছুই করতে পারি নাই, এই যে মাঝখানের যে আমার টার্গেটে কিছুই করতে পারি নাই, কিন্তু আমি টার্গেটের কাছাকাছি একটা জায়গায় বারবার হিট করতেছি। কোন একটা টেস্টের রেজাল্টটা মানে টেস্টের একটা রেজাল্ট, সেটা আমার যে মানে আমার যে স্যাম্পল রেজাল্ট, হ্যাঁ, অথবা যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, অথবা বাংলা এটাকে কি বলা হয়, প্রমাণ টাইপের, ধরো এটার কাছাকাছি আসছে বারবার, হ্যাঁ, একই জায়গায় একদম এলো পাথরে আসে না, এটা তাহলে বলতে পারে যে একটা নিয়ারার টু দি টার্গেট, সেটা হচ্ছে প্রেসিশন আছে কিন্তু অ্যাকুরেসি নাই। আর এটা দেখো, এটা এক একবার এক এক রেজাল্ট আসতেছে, হ্যাঁ, টেস্টের রেজাল্ট এক একবার এক এক জায়গায় আসতেছে, এটাতে প্রেসিশন নাই কিন্তু অ্যাকুরেসি একটু হলেও আছে, কারণ প্রথমবার সে একটা জায়গায় সে হিট করছে। আর এটা দেখো, এটা তোমার টার্গেটের ধারে কাছেও নাই, এর প্রেসিশনও নাই, অ্যাকুরেসিও নাই। আর এটা দেখো, এটা প্রেসাইজ, যতবার করা হয়েছে অতবারই অ্যাকুরেট রেজাল্ট আসছে এবং রেজাল্টটা আমার ডিজায়ার্ড রেজাল্ট, এটা হচ্ছে প্রেসিশন এবং অ্যাকুরেসি আছে। তাহলে অ্যাকুরেসি কি? ইজ দ্য ক্লোজনেস অফ দ্য মেজারমেন্ট অফ এ স্পেসিফিক ভ্যালু, ক্লোজনেস অফ দ্য মেজারমেন্ট অফ দ্য স্পেসিফিক ভ্যালু, আমার ভ্যালু হচ্ছে এটা। আর প্রেসিশন হচ্ছে ক্লোজনেস অফ দ্য মেজারমেন্ট টু ইচ আদার, মানে যতবারই সে করছে অতবার তার ওই টেস্টের মানে আকাশ পাতাল কোনো রেজাল্ট আসে না, যে একবার আসলো 18, একবার আসলো 0.3, এরকম আসে নাই, 18, 16, 17, 15.5 এরকম আসছে।